আসছে আসছে হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার আছে? হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার আছে? ঠিক আছে, ক্লাসটা শুরু করব। চেক করব। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের উপর একটা গাইডলাইন ক্লাস থাকবে। আমি ওভারঅল একটা আপনাকে প্রিপারেশন দিয়ে দেবো, কিভাবে আপনি ম্যানেজমেন্ট প্রিপারেশন নেবেন, কিভাবে ম্যানেজমেন্ট ক্লাস চলবে, কিভাবে আপনারা আপনাদের মধ্যে প্রিপারেশন নেবেন, কিভাবে ম্যানেজমেন্ট আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পেতে হেল্প করবে। ওকে, সো এখানে আমরা মোটামুটি বেসিক্যালি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে হচ্ছে প্রাইম কনসার্ন হচ্ছে মানে ম্যানেজমেন্ট ব্যাপারটা আমরা এইচএসসি লেভেলে যেভাবে পড়াশোনা করে আসছি ব্যাপারটা এরকম না, একটু ওখান থেকে ডিফিকাল্ট। মানে এইচএসসি লেভেল আমরা যেভাবে পড়েছি এইভাবে আমরা এক বছরের জন্য পড়বো না। কেন পড়বো না? তার প্রথম কথা হচ্ছে কারণ এইচএসসি লেভেলে আমরা যেভাবে পড়েছি ম্যানেজমেন্ট ভার্সিটিতে এভাবে প্রশ্ন আসে না প্রথম। দ্বিতীয় ব্যাপার, যে রেফারেন্সে বই আমরা এইচএসসি তে পড়েছি ওই রেফারেন্স থেকে হুবহু কপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে এমনটা নয়। আর তৃতীয় ব্যাপার হচ্ছে এইচএসসি সিলেবাসটা অনেক বড় সিলেবাস, এত বড় সিলেবাসে আপনার কভার করা কখনোই সম্ভব না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার বেসিক কথাবার্তা, এগুলো নিয়ে আমরা কথা বলবো অনেক। আহ, ঠিক আছে, হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে আবারও শুভ সকাল। আমি আমাদের দুটো স্লাইড করেছি আপনাদের জন্য, স্লাইড দিয়ে আমি আপনাদের ক্লাসটা শুরু করবো। ওকে, ওকে, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম টু দ্য ম্যানেজমেন্ট ক্লাস, গাইডলাইন ক্লাস। সো হিয়ার ইজ দ্য লোগো। 10টা দেখেন, 10টা হাত তো নয়, 10টা হাতের মধ্যে, মানে বোঝাচ্ছি যে আজকে শারদের শুভেচ্ছা। ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে আমরা যতটুকু না পড়বো তার চেয়ে বেশি ব্যাপারটা আমরা ফিল করব, আমরা জানবো আমাদের অবস্থান কি, আমরা জানবো কিভাবে পড়াশোনা করব, কোন কোন জিনিসটাকে গুরুত্ব দিব। তার মধ্যে প্রধান জিনিস হচ্ছে আমাদেরকে বর্তমান বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার যে রিটেন এক্সামটা হবে এটার জন্য কিন্তু সমসাময়িক ব্যাপার বা সাম্প্রতিক ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, সো যেহেতু আমি বললাম যে দুর্গাপুজো উপলক্ষে শারদ শুভেচ্ছা এবং সবাইকে আমাদের শারদীয় ইউসিসির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আসেন আমরা দেখি আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট। সো মজার ব্যাপার হচ্ছে আমি প্রথম দিনে আপনাদের একটা সুন্দর একটা হোমওয়ার্ক দিয়ে দিব, যেহেতু এটা গাইডলাইন ক্লাস এবং গাইডলাইনের পরে আপনাদের বিভিন্নভাবে শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস ভাগ করা হবে। তো আপনাদের ক্লাসটা আপনাদের টাস্কটা হচ্ছে, হোমওয়ার্কটা হচ্ছে, দেখেন আমরা এখানে লিখেছি যে আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট। ব্যাপারটা হচ্ছে আপনারা সারা জীবন পড়ে আসছেন এইচএসসি পর্যন্ত বম, বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। বাট এখানে এসে বিশ্ববিদ্যালয়ে এসে বা আমরা যখন কোচিং করতেছি বা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের কাছ থেকে কিন্তু ব্যবসা সংগঠন নামে কোনো ডিপার্টমেন্টের নাম আমরা শুনি নাই সাধারণত। আমরা কিন্তু সব জায়গাতে পেয়েছি আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট, সরি শুধু ম্যানেজমেন্ট, তো ব্যবস্থাপনা। কেন সংগঠনটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, কেন ব্যবস্থাপনাটা মুখ্য হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন। এটা হচ্ছে আমি যখন আমাদের প্রথম ক্লাস চলবো তখন আমি এটা নিব, মাথায় রাখবেন এটা। আচ্ছা ঠিক আছে, আমি একটু জোরে বলবো। আসি তো আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি আমরা ভাগ করি আমরা তিনটা অংশ পেয়ে যাই এখানে, ম্যানেজ প্লাস মেন প্লাস টি। ইট মিনস হচ্ছে আমরা মেন গুলোকে ম্যানেজ করব। মেন মিনস আমরা মানুষ বা তথা কর্মচারী যারা আছে আমার একটা অর্গানাইজেশনে, সেই সকল অর্গানাইজেশন কর্মচারীদেরকে ম্যানেজ করব কিভাবে? টি দিয়ে। টি মানে হচ্ছে কি? টি মানে হচ্ছে স্যার ট্যাক্টফুলি। আমরা ট্যাক্টফুলি মেনকে ম্যানেজ করব। দ্যাটস ইটস হোয়াই ইটস কল্ড ম্যানেজমেন্ট। ওকে, তো আমরা বেসিকে যাওয়ার আগে দেখি আমরা আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো আজকে টোটাল মান বন্টনটা একটু আমি ওভারভিউ দিব, যেহেতু আজকে একটা ওভারভিউ বা গাইডলাইন ক্লাস। দেন এত এত সাবজেক্টের মাঝে কেন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা কিভাবে পড়বেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সহায়ক বৈষম্য, আমি কিছু রেফারেন্স বই বলে দিব, অধ্যায় ভিত্তিক আলোচনা, এখানে দেখেন বোল্ড করা আছে ওয়াই ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে অধ্যায় ভিত্তিক আলোচনা।
তো যারা শেষ পর্যন্ত থাকবেন তারা অধ্যায় ভিত্তিক আলোচনা তো অনেক কিছু পাবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ হচ্ছে অধ্যায় ভিত্তিক আলোচনাতে আমি যে কোর জিনিসগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে দিব, এবং কিভাবে ওটা মুখস্থ না করে আপনি মেমোরাইজ করতে পারবেন আমি সেই ট্রিক্স গুলো আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা থাকবো। সো আসেন যদি আমরা আসি প্রথমে মান বন্টনের যদি কথা বলি, তো মান বন্টনের ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস মাথায় আসবে। একটা হচ্ছে বিগত বছরের মান বন্টন, একটা হচ্ছে বর্তমান বছরে কি হতে চলেছে এরকম একটা মান বন্টন। যদি আমরা বিগত বছরটা আমরা খেয়াল করি, বিগত বছরে 12টা এমসিকিউ আসছে ম্যানেজমেন্টের জন্য এবং একটা আসছে রিটেন, যে একটা রিটেনে আমাদের 4 নাম্বার ছিল। সো ব্যাপারটা হচ্ছে এই বছর যে একই জিনিস হবে নট নেসেসারি। এই বছরে অলরেডি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা কথা বলে দিয়েছে। তারা বলেছে যে তারা 100 মার্কস এর এক্সাম নেবে, যেখানে কিনা 20 নাম্বার আপনাদের এসএসসি এবং এইচএসসি থেকে থাকবে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমার বাকি নাম্বার চলে যাচ্ছে ডিস্ট্রিবিউট যদি আমরা করি আগের মতো করে। সো সেখানে হচ্ছে 50 নাম্বার রিটেন, 30 নাম্বার এমসিকিউ। তো যেহেতু গত বছর 60 নাম্বার ছিল, এবছর 30 নাম্বার যদি হয় তাহলে ধরে নিই আমাদের ম্যানেজমেন্টের কোশ্চেন থাকবে হচ্ছে 6 টি। ওকে, তাহলে ম্যানেজমেন্টের কোশ্চেন যদি আমাদের 6 টি থাকে, সো এটা খুব ডিফিকাল্ট আপনাদের জন্য 6 টি এমসিকিউ কারেক্ট করা, এবং লিখিত ব্যাপারটা আরো ক্লিয়ার করতে হবে। আমি ব্যাপারটা নিয়ে আরো কথা বলবো। তো আপাতত আমরা যে মানবন্ধটা ফোকাস করব সেটা হচ্ছে বিগত বছরে 12 টি এমসিকিউ এবং হচ্ছে 4 নাম্বার রিটেন, এবং ধরে নেওয়া হচ্ছে যে এই বছরে যে রিটেনটা হবে এই রিটেনটা একটু আলাদা হবে। একটু আলাদা হবে মানে হচ্ছে গত বছর শুধু একটা কোশ্চেনের উপরে 4 নাম্বার ছিল, এবার হয়তোবা সেখানে দুটো কোশ্চেন থাকতে পারে এরকম আমরা। তারপরও ব্যাপারটা হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি ভাবে কোনো সার্কুলার দেয় নাই, সেই জন্য আমরা কিন্তু বিগত বছরের মানবন্টনটা ফলো করে আপনাদের গাইডলাইনটা দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমার আজকে আলোচনার ব্যাপার। তো আসেন ইম্পর্টেন্স অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট, এখানে দুটো বিষয় মাথায় রাখবেন। আমি কিন্তু সরাসরি পড়াশোনায় ঢুকে যাচ্ছি। হ্যাঁ, কেন ঢুকে যাচ্ছি? কারণ এই জিনিসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো ক্লাস করবেন, শুধু শুধু ক্লাস করে শুধু শুধু গাইডলাইন নিয়ে তো লাভ নাই। আপনার যেটা আসলে ইফেক্টিভ, আমি চেষ্টা করব আপনার আজকের এই ক্লাসটা থেকে আপনারা এমন কিছু শিখবেন যে জিনিসটা আপনারা কখনো এইচএসসি তে পড়েনই নাই। প্রথমত আপনার এইচএসসি তে পড়েনই নাই, দ্বিতীয়ত যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আপনারা মুখস্থ করতে হবে না, আপনার এই গাইডলাইন ক্লাস থেকে আপনি মাথায় পেয়ে যাবেন। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা এখান থেকে কিছু জিনিস শিখবো। তো দেখেন এখানে বলেছে এফেক্টিভ ম্যানেজমেন্ট, আমরা এখানে দুটো ওয়ার্ড শিখবো। একটা হচ্ছে এফেক্টিভনেস। ওকে, সো হ্যাঁ, তো দেখেন এখানে যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছিলাম, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট। আপনার সবসময় মাথায় রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স পেতে গেলে আপনাকে কিন্তু পাস করাতে আটকায় দিবে শুধুমাত্র ইংরেজি। হ্যাঁ, মাথায় রাখবেন ইংরেজিতে পাস করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু যারা ইংরেজিতে পাস করে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, এদের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমামের নাম্বারটা একটু কম থাকে সহজ সাবজেক্ট গুলোতে। সহজ মানে ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স এগুলোতে। তো ব্যাপারটা হচ্ছে ইংরেজি আপনাকে পাস করতে সহায়তা করবে, বাট ম্যানেজমেন্ট আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সহায়তা করবে। এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় নেবেন। এই বছর আপনাদের কম্পিটিশন কিন্তু অনেক বড় লেভেলে হচ্ছে। যেহেতু এসএসসি, এইচএসসি নাম্বারটা কাউন্ট হচ্ছে না, বা হলেও সেটা খুবই কম মাত্রায় যোগ হবে। তো যার কারণে আপনাদের মানে লেভেল প্লেইং ফিল্ড আমরা বলতে পারি। আমরা যা পড়াশোনা করব তার উপরে এক্সাম হবে, ওর উপরে আপনারা নাম্বার পাবেন। তো যার কারণে হচ্ছে ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে আপনারা পড়বেন। কারণ এখান থেকে আপনি যে নাম্বারটা পাবেন এটা আপনাকে চান্স পেতে সহায়তা করবে, আপনাকে পজিশনে নিতে সহায়তা করবে। আপনার যে টোটাল যে গ্রেড, আপনি যখন ভালো ডিপার্টমেন্ট চুজ করবেন সেখানে কাজে আসবে। সো বেসিক্যালি আমরা দেখি না গত বছরে প্রায় সময়ই যে অনেকে চান্স পেয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে তাদের সিরিয়াল আসছে বাট তারা চান্স পায় নাই এরকম ব্যাপারটা। তার কারণটা হচ্ছে তারা এই সকল সহজ জিনিসটাকে এত সহজভাবে নিয়ে নেয় যেগুলো পরবর্তীতে তারা মিস করে ফেলে। ম্যানেজমেন্ট এমন একটা কোর্স যেখানে ১২ তে ১২ পাওয়া সম্ভব। তার মানে হচ্ছে এবং খুব অল্প পরিশ্রম। আমি দেখায় দিব আপনারা কিভাবে পড়বেন। খুবই অল্প পরিশ্রমে আপনি এটা পড়াশোনা করবেন। আচ্ছা। তো দেখেন আপনারা কিভাবে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেন। এখানে ম্যানেজমেন্ট আ কিছু বইয়ের কথা বলবো, আমরা একটু পরে রেফারেন্স এর কথা বলবো। তো এর পাশাপাশি হচ্ছে পাশাপাশি দেখেন হাউ টু রিড ম্যানেজমেন্ট, আপনাকে একটা লেকচার শিট প্রোভাইড করা হবে ইসিসির পক্ষ থেকে। ইসিসি লেকচার শিটটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ইসিসি লেকচার শিটের ইনস অ্যান্ড আউট যা থাকবে আপনি তাই পড়বেন। এখানে কোনো কিছু বাদ দিব না। প্রথম বিষয়। খুব সহজ কথা, ইসিসি লেকচার শিটের বাইরে থেকে প্রশ্ন আসা খুব খুব ডিফিকাল্ট, রেয়ার কেস। এর পাশাপাশি আমাদের যে বইটা আছে এটা আমি রেফারেন্সে বলবো। আপনার প্রথম কাজ হচ্ছে যখন কোনো লেকচার হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ লেকচারটা খুব ভালোভাবে পড়বেন।
খুব ভালোভাবে পড়ে ওখান থেকে সমস্যা অনুসন্ধান করার চেষ্টা করবেন। আই রিপিট, সমস্যা অনুসন্ধান করার চেষ্টা করবেন। আপনি যদি সব পেরে যান তাহলে তো আর হলো না। আপনাকে অবশ্যই সমস্যা খুঁজতে হবে। আপনি যদি সমস্যা না পান তার মানে হ্যাঁ, আপনার তো হচ্ছে না। ঠিক আছে? সো তারপরের আপনার কাজ কি? তারপরের কাজটা হচ্ছে আপনি যখন পড়াশোনাটা করবেন, আপনার লেকচার শিট যখন শেষ হয়ে যাবে, দেন আপনি ওই টপিক ওয়াইজ আমাদের যে মিরর বইটা আছে ওখান থেকে একটু পড়াশোনা করবেন। দেন পরবর্তী ক্লাস যখন শুরু হবে, শুরু হওয়ার আগে দিয়ে আরো ১ ঘন্টা পড়বেন। তার মানে হচ্ছে কি ব্যাপারটা খুব সহজ। আপনি যদি জাস্ট রেগুলারলি পড়াশোনা করেন, ম্যানেজমেন্টের জন্য আপনার পক্ষে খুবই সহজ ম্যানেজমেন্টে আপনাকে ১২ তে ১২ আনা। আপনি জাস্ট প্রত্যেকটা ক্লাস করবেন, ক্লাসটা করবেন কারণ ক্লাসে আপনি ট্রিকস পাবেন। আপনি কিন্তু জানেন না ম্যানেজমেন্টে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। ম্যানেজমেন্ট কিন্তু সব পড়তে হয় না। কিছু সার্টেন আইটেমস থাকে যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে। সেই জিনিসগুলো আমাদের স্যারেরা আপনাদেরকে দেখায় দিবে, আপনাদেরকে বলে দিবে। আপনি সেখান থেকে জাস্ট আপনি ধারণা নিবেন যে আপনি এই জিনিসগুলো পড়বেন। যেন ওগুলো ফোকাস করে ওইখানে আপনি আপনার বেস্ট ইনপুট দিবেন। ওখানে আপনি বেস্ট ইনপুট দিয়ে দেন আপনি জাস্ট ক্লাসটা করবেন। ক্লাস যেদিন হবে সেই দিন ১ ঘন্টা পড়াশোনা করবেন ম্যানেজমেন্টের জন্য এবং পরবর্তী ক্লাসের আগের দিন ২ ঘন্টা পড়াশোনা করবেন। এনাফ ম্যানেজমেন্টের জন্য আপনাকে 100% মার্কস ক্যারি করা। ওকে? সো দেন আসেন রেফারেন্স বুক। এখানে রেফারেন্স বুক একটা বিষয় আমি সবসময় বলে রাখি দেখেন, আপনি কখনোই মাত্রাতিরিক্ত পড়াশোনা করবেন না। আপনি কখনোই আপনার স্ট্যান্ডার্ড এর নিচেও পড়াশোনা করবেন না। আপনার যে একটা নির্দিষ্ট লেভেল আছে আপনি ওটা দিয়ে পড়াশোনা করবেন। যার কারণে হচ্ছে আপনি শুধুমাত্র ২ টা বই ফলো করবেন। ইউসিসির যে মিরর বইটা আছে, মিরর বইটা ফলো করবেন নাম্বার 1, নাম্বার 2 ইউসিসি লেকচারশিট। ব্যাস। সহজ কথা ম্যানেজমেন্টের জন্য আর কিছু লাগবে না। যদি কিছু লাগে আমাদের স্যাররা শেষের দিকে বলে দিবে। এবং শেষের দিকে ইউসিসি থেকে আপনাদেরকে সাজেশনও প্রোভাইড করা হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখি, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটা রিটেন এসেছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? আপনাদের হয়তো মাথায় থাকবে। সো বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনা আছে, সেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ১ম কোয়েশ্চেনটা মানে হচ্ছে আমাদের লিখিত যে কোয়েশ্চেন এসেছে সেটা আমাদের এসএসসি লেকচার শিটের সাজেশনের ১ম কোয়েশ্চেনটা। তার মানে আমরা সবসময় বলে থাকি যে আমরা যথেষ্ট রিসার্চ করে আপনাদের জন্য বই তৈরি করি। সো এই রেফারেন্স বইয়ের বাইরে অন্য কোনো বই আপাতত পড়ার কোনো দরকার নেই। যদি আপনাদের মনে হয় যে এর বাইরেও আরো পড়তে হবে, দেন এটার জন্য আমরা পরবর্তীতে সময় পাবো। পরবর্তীতে আপনি আপনার পড়া শেষ করে যদি কোথাও মুভ করতে চান সেটা আলাদা ব্যাপার। তবে আমি সবসময় সাজেস্ট করব বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেকোনো একটা পড়া উচিত এবং ইউসিসি বইগুলো বেস্ট। জাস্ট একটা বই পড়লেই হয়ে যাবে। ওকে? আসেন আমরা কিছু পড়াশোনা যদি কথা বলি একটু দেখি। আ এখানে আমরা যে জিনিসটা লিখেছি যে টপ, মিডল, লো লেভেল আসলে জিনিসটা কি? কেউ দেখেন, কেউ কি রিকল করতে পারেন কিনা যে আসলে এই জিনিসটা কি? এখানে দেখেন ২ টা জিনিস আছে। নিচের দিকে দেখেন একটা ব্লু কালারে লেখা লো লেভেল, উপরের দিকে দেখেন একটা রেড কালারে লেখা টপ লেভেল। সো এখন ব্যাপারটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট। কিছু জিনিস আমরা জানি না, কিছু জিনিস আমরা জানবো। যেমন হচ্ছে ব্লু কলার কি অ্যান্ড হোয়াইট কলার কি? ওকে? সো কারো কোনো ধারণা আছে এই ব্যাপার নিয়ে? মানে ব্লু কলার কি এবং হোয়াইট কলার কি? ২ টার মধ্যে কোনো ডিফারেন্সেস অর এটসেট্রা? দেখেন ব্লু কলার মিনস হচ্ছে যারা ৪র্থ শ্রেণীর কর্মচারী তথা আপনার বাড়ির দারোয়ান থেকে শুরু করে আপনার বাসার বুয়া, খালা হোয়াটএভার যেটা বলেন না কেন। মানে হচ্ছে সমাজের লো লেভেল যারা থাকে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে সাধারণত যে ব্লু কলার এমপ্লয়িজ। ওকে? আমরা টার্মস গুলোর সঙ্গে আগে পরিচিত ছিলাম না। এজন্য আমাদের জন্য একটু নতুন লাগতেছে ব্যাপারটা। তো দেখেন এটা হচ্ছে ব্লু কলার এমপ্লয়িজ। দেন আমরা যখন উপর দিকে যাব মিডল দেন টপ। টপ কলার যে এমপ্লয়িজ আছে তাদেরকে বলা হয় হচ্ছে হোয়াইট কলার এমপ্লয়িজ। তার মানে হচ্ছে তারা হোয়াইট শার্ট ইউস করবে এবং নিচের দিকে মানুষজন তারা ব্লু কলার বা ব্লু শার্ট ইউস করবে। এরকম একটা তথাকথিত একটা কনসেপ্ট আমেরিকাতে ছিল যেটা এখন আর ওইভাবে নেই কিন্তু কনসেপ্টটা থেকে গিয়েছে। ওকে? সো এখান থেকে আমরা যে জিনিস শিখলাম, নতুন শিখলাম। আমরা চেষ্টা করব আমরা নতুন কি শিখলাম। আমরা ম্যানেজমেন্ট স্যার ২ বছর পড়ে আসছি ইন্টারে, ২ বছর পড়ে আসছি এসএসসি তে। সো আমরা অনেক কিছু জানি ম্যানেজমেন্ট সম্পর্কে। কিন্তু তারপরও নতুন থেকে যায়। তারপর অনেক কিছু দরকার পড়ে যে জিনিসগুলো কনসেপ্ট ওয়াইজ কোয়েশ্চেন আসবে। তো ব্যাপারটা আমরা নতুন কি শিখলাম আজকের ক্লাসে? আজকের ক্লাসে এখান থেকে নতুন শিখলাম হচ্ছে আমরা ব্লু কলার এবং হচ্ছে হোয়াইট কলার। ওকে? এখানে এক্সাম্পল লেখা আছে। ব্লু কলার এবং হোয়াইট কলার এর কিছু এক্সাম্পল লেখা আছে। আপনারা সবসময় মাথায় রাখবেন যে যত বেশি করে পড়াশোনা করবেন, তার পাশাপাশি কিন্তু আপনাকে অনেক বেশি এক্সাম্পল মনে রাখতে হবে। হ্যাঁ?
আমরা যত বেশি এক্সাম্পল জানবো তত বেশি আমাদের জন্য সহজ হবে। যেমন দেখেন, আমরা যদি দেখি মানে টপ লেভেল ম্যানেজমেন্ট বা উচ্চ পর্যায়ে ব্যবস্থাপক এদের কাজগুলো কি? এদের কাজগুলোর মধ্যে পড়বে লক্ষ্য নির্ধারণ, এদের কাজগুলোর মধ্যে পড়বে পরিকল্পনা বাস্তবায়ন, এদের কাজগুলোর মধ্যে পড়বে নীতি নির্ধারণ, কর্মসংস্থান। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। আমি আবারও বলে দিই, আজকের লেকচার শিটটা যদিও বা গাইডলাইন ক্লাস, আমি এখানে কিন্তু কিছু টপিকের খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করব। যে জিনিসগুলো আপনাকে ১ বার, ২ বার, ৩ বার জানলে আরো ভালো। সো আমরা এখানে জানবেন, ক্লাসে আরো জানবেন। সো আমাদের এখানে যে গাইডলাইন ক্লাসটা আছে এখান থেকে আপনার খুবই গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে বারবার আসে, ভবিষ্যতেও আসবে, এরকম কিছু কোয়েশ্চেন আমরা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে প্রথম কোয়েশ্চেন আসে, টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ কি বা উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকের কাজ কি? দেন এখানে আসে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকের কাজ কি? নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকের কাজ হচ্ছে তদারকি করা, সুপারভাইজ করা, সুপারভাইজার, প্রেরণা দান করা, কাজের সংরক্ষণ করা। তার মানে যারা কাজের সংরক্ষণ করে, যারা প্রেরণা দিয়ে থাকে, যারা কোনো কাজে তদারকি করে থাকে, কন্ট্রোলিং করে থাকে, এদেরকে বলা হয় লো লেভেল। এবং এই ২ টা মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মিড লেভেল। যেমন হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য, নীতি, সাংগঠনিক কর্মদেশ, হিতোপদেশ এগুলো নিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বলা বা অপারেটিং করা আরকি। ওকে? বুঝতে পারছি আমরা, না? তো দেখেন এটা হচ্ছে লেভেল অফ ম্যানেজমেন্ট। এরপর আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের স্যার, সেটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যাপার নিয়ে কথা বলব, হ্যাঁ? আ আমরা জানি একটা অংশীদারি ব্যবসা মানেই হচ্ছে এখানে সার্টেন আ মেম্বার্স থাকবে এবং এই মেম্বার্স এর মাঝে একটা কন্ট্রাক্ট হবে। এই কন্ট্রাক্টটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে আমাদের চুক্তি। এই চুক্তিটা সাধারণত ২ ভাবে হইতে পারে। একটা হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে মৌখিক। হ্যাঁ? মাথায় রাখবো। এখানে কিন্তু পয়েন্ট আমি দিচ্ছি ৩ টা। ৩ টা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে মৌখিক। যেটা নিবন্ধিত বলা হয়েছে সেটা হচ্ছে এই ২ টার একটা আপগ্রেড বা প্রিমিয়াম ভার্সন বলতে পারি। আমরা এখন দেখি না সবকিছুর কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে। আমরা আমাদের অ্যাপে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে থাকি। সো অংশীদারি ব্যবসায়ও প্রিমিয়াম ভার্সন আছে। ইট মিনস হচ্ছে আপনি যদি যেকোনো ব্যবসা বা অংশীদারি ব্যবসা যদি লিখিত হয় চুক্তিটা অথবা মৌখিক হয়, আপনি সেটা নিবন্ধন করে ফেলেন। তাহলে অংশীদারি ব্যবসা, সাধারণ অংশীদারি ব্যবসা এবং নিবন্ধিত অংশীদারি ব্যবসার মধ্যে পার্থক্যটা বেড়ে যাবে। একটা সাধারণ অংশীদারি ব্যবসা যে ধরনের সুবিধা পায়, আপনি যদি সেটাকে নিবন্ধিত করে ফেলেন, রেজিস্টার করে ফেলেন, তাহলে আপনি এখান থেকে একটু বেশি সুবিধা পাবেন। এটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। তো দেখেন চুক্তিপত্রটা হবে ২ ভাবে, লিখিত অথবা মৌখিক। কিন্তু আপনি যদি নিবন্ধিত করতে চান তাহলে অবশ্যই অংশীদারি ব্যবসার চুক্তিটা লিখিত হইতে হবে। কারণ আপনি মৌখিক কোন চুক্তি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে পারবেন না। বুঝছি ব্যাপারটা? আসেন। এখানে কিছু ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছি। আমি সব জিনিস এখানে নিয়ে আসি নাই। যেমন দেখেন আমি একমলিকানা নিয়ে কথা বলছি না। একমলিকানাটা আপনার জন্য একটু সহজ। যখন ক্লাস শুরু হবে অফিসিয়ালি ভাবে, তখন দেখবেন আপনি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাবেন। কোনগুলো আপনার পড়তে হবে, কোনগুলো আপনাকে কম পড়তে হবে, কোনটাতে আপনি বেশি ফোকাস করবেন, সেই জিনিসগুলো আপনার তখন পাবেন। এখন হচ্ছে জাস্ট আমরা সাধারণত একটা ওভারভিউ নিয়ে কথা বলব, হ্যাঁ? টোটাল একটা ওভারভিউ নিয়ে কথা বলব। আমরা যেটাতে শুরু করেছি সেটা হচ্ছে সংগঠন। সংগঠনের পরে হচ্ছে আমরা ব্যবস্থাপনা নিয়ে কথা বলব। দেখেন এখানে অংশীদারি ব্যবসায়কে ২ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাধারণ অংশীদার, আরেকটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়। তো ১ম ব্যাপার যেগুলো আমরা আগেও জেনে আসছি, সাধারণ অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক না। আমি একটু আগে যে চুক্তিপত্র নিয়ে কথা বললাম স্যার, এটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। আমরা যদি নিবন্ধনটা বাধ্যতামূলক করে দেই কোন অংশীদারি ব্যবসায়ের জন্য, তখন কিন্তু সেটা হয়ে যাবে সীমিত অংশীদারি ব্যবসায়। ঠিক আছে? তো সাধারণ অংশীদারি ব্যবসায়, সীমিত অংশীদারি ব্যবসায় মেইন পার্থক্য হচ্ছে নিবন্ধন বাধ্যতামূলক, বাধ্যতামূলক নয়। তারপর আসে এদের পরিচালনা বিধি। আমাদের মাথায় যদি কখনো যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি, অংশীদারি ব্যবসায়ের আইন কত সালের? আপনারা কিন্তু সবার ১ম এই উত্তরটা দিয়ে দিবেন অংশীদারি ব্যবসার আইন ১৯৩২ সালে। ওকে ১৯৩২ সালে ভারতীয় যে অংশীদারি আইন ছিল সেটা থেকে এখনো অংশীদারি ব্যবসা পরিচালনা হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা কোন অংশীদারি ব্যবসায়? সেটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়। আমরা যদি সীমিতটা লক্ষ্য করি, সীমিত অংশীদারি ব্যবসা কিন্তু ১৯৩২ সালে আইন অনুযায়ী হচ্ছে না। সীমিত অংশীদারি ব্যবসাটা হচ্ছে ১৯০৭ সাল এবং ১৮৯০ সালের ভারতীয় ও ব্রিটিশ আইন। ইট মিনস হচ্ছে ১৯০৭ সালের ভারতীয় আইন এবং ১৮৯০ সালের ব্রিটিশ আইন ২ টা আইন দ্বারা এখনো পরিচালিত হয়ে থাকে।
আর একটা ব্যাপার আমি শুধু এখানে মেইন থিমটা নিয়ে আসি যেহেতু গাইডলাইন হিসাবে, সেটা হচ্ছে আমাদের দায়ের ব্যাপারটা থেকে যায়। সাধারণ মজলিসের ব্যবসায় দায়টা হবে অসীম। অসীম মানে কি? অসীম মানে হচ্ছে আপনার যদি ব্যবসা যদি বন্ধ হয়েছে কোনো কারণে বাড়ি-টাড়ি বিক্রি করে এসে আপনার টাকা দিতে হবে। বাংলা ভাষায়। সো এটা হচ্ছে সকল অংশীদারের দায় অসীম হয়। এখানে কেউ আপনার হচ্ছে কোনো অংশে কম থাকবে না। অন্যদিকে সীমিত অংশীদারি ব্যবসা মানে হচ্ছে কিছু মানুষের দায়টা সীমিত থাকবে। সীমিত মানে কি? যে আমরা যতটুকু পরিমাণের মূলধন ইনভেস্ট করব, ঠিক ততটুকু পরিমাণেরই আমি এখান থেকে ফিডব্যাক পাবো। ঠিক আছে? সো সীমিত দায়টা হবে এভাবে। সীমিত দায় হবে আমরা যতটুকু ইনভেস্ট করব ঠিক ততটুকু পরিমাণে আমি দায় নিব। অথবা অথবা আমাদের যে রেজিস্ট্রেশন আছে, আমাদের যে কন্ট্রাক্ট আছে, চুক্তিপত্র আছে, আমি ওখানে উল্লেখ করে দিব যে আমি আমার ইনভেস্টের বিপরীতে এত টাকার দায় নিতে পারবো। এবং এটার বাইরে কিন্তু আমি আর দায় নিব না। তো এটাকে বলা হচ্ছে সীমিত দায়। সো দেখেন এখানে সীমিত অনুযায়ী ব্যবসায় লেখা আছে সর্বোচ্চ ৩ জনের দায় সীমিত হবে। এবং বাকি যত সদস্য থাকবে, যত অংশীদার থাকবে, ওই সকল অংশীদারদের দায় হবে অসীম। এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ব্যাপার। নিচের দিকে দেখেন ঐচ্ছিক, নিচে আছে নির্দিষ্ট, সময়, উদ্দেশ্য। তো আমি আগেও বলেছি যে আপনাকে ব্যাপারটা সহজ করে নিতে হবে। কত সহজে আপনি পড়াশোনাটা মুখস্থ করতে পারেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার কোশ্চেন আসে অংশীদারি ব্যবসায় মানে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় অংশীদারি আইনে কত ধারায় বলা হয়েছে। ওকে, কত ধারায় বলা হয়েছে, আইন কিন্তু না। একটু দেখেন। তো এখানে যে ঐচ্ছিক যেটা আছে, ঐচ্ছিক যে ব্যাপারটা আছে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা যেটা, এটা হচ্ছে আমরা ধরে নিব আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে না, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রিয়াল মাদ্রিদ যারা ফ্যান তারা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবেন আরকি। সো ক্রিস্টিয়ানোর জার্সি কিন্তু 7, যদিও ভাই সে এখন রিয়ালে খেলে না, এটা আলাদা ব্যাপার। বা রিয়াল পরিচয় এসেছে আরকি। সো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জার্সি হচ্ছে নাম্বার 7, 07, ঐচ্ছিকে ধারা হচ্ছে 07। আমরা সবগুলোকে লিংক করব। লিংক করব আমাদের মাথার সাথে, লিংক করব আমাদের চারপাশের জিনিসগুলোর সাথে। তাহলে মুখস্থ করা সহজ হবে। ইংরেজিতে এগুলোকে বলা হয় নেমোনিক। মানে আপনি যখন কোনো কিছুকে মনে রাখতে চান তখন আপনার চারপাশের যেকোনো জিনিসের সাথে এটাকে জাস্ট লিংক করে ফেলেন। যেকোনো জিনিসের সাথে জাস্ট আপনি এটাকে ইন্টারলিংক অর ইন্টারটুইন করে ফেলেন। যখন আপনি এটাকে ইন্টারলিংক করে ফেলবেন তখন এটা ইজিলি আপনার মাথায় থেকে যাবে। তো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে ৭ ধারায়, 07 যেটা বললাম জার্সি নম্বর ৭, ৭ ধারা। কত সালের আইন? আইন তো একটাই স্যার, দেখেন এটা সাধারণ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসার আইন হচ্ছে ১৯৩২ সাল। ১৯৩২ সালে ঐচ্ছিক, ১৯৩২ সালে আইনে ৭ ধারায় বলা হয়েছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় নিয়ে। দেখেন এখানে অংশীদারি ব্যবসায় আরো কিছু ব্যাপার আছে, যেমন নির্দিষ্ট ব্যাপার আছে। একটা হচ্ছে সময় দ্বারা নির্দিষ্ট, একটা হচ্ছে উদ্দেশ্য দ্বারা নির্দিষ্ট। আপনার অংশীদারি ব্যবসা যদি ফিক্সড করা হয়ে থাকে যে ২ বছর বা ৩ বছর পরে আপনার অংশীদারি ব্যবসাটি বন্ধ হয়ে যাবে, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি অংশীদারি ব্যবসাটা ২ বছর বা ৩ বছর ব্যবসা করার পরে আপনি এটা বন্ধ করে দিবেন। এটা হচ্ছে ফিক্সড থাকবে। এটা হচ্ছে সময় দ্বারা আপনার লিমিটেড থাকবে। এজন্য এটাকে বলা হয় সময় দ্বারা নির্দিষ্টকরণ অংশীদারি ব্যবসায়। আমরা জানি কোম্পানি যখন পড়াশোনা করেছি, সো কোম্পানিকে আমরা বলে থাকি একটা কৃত্রিম ব্যক্তিসত্তা। এবং এবং কোম্পানির কিন্তু মৃত্যু সহজেই ঘটে না, বা অংশীদারি ব্যবসায় মৃত্যু তথা বিলোপ সাধন আরকি সেটা খুব দ্রুত ঘটে যায়। যদি আপনি চান বা যদি অংশীদাররা চায় আরকি। তো দেখেন নির্দিষ্ট ব্যবসায় ২ ভাবে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ড্রিম অর্থাৎ একটা ভিশন নিয়ে আসছেন। আপনার ভিশনটা ৫ বছর, ১০ বছর বা ১৫ বছর হইতে পারে। যখন ভিশনটা শেষ হয়ে যাবে আপনার অংশীদারি ব্যবসার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এই ২ টা ভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। দেখেন, আমি সাধারণতভাবে বলে দেই যে অংশীদারি ব্যবসায় যে বিলোপ সাধন আছে এখান থেকে প্রতি বছর একটা কোয়েশ্চেন মানে কম বেশি আসবেই। ঠিক আছে? কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কখনো মিসও হয়ে যায়, জাহাঙ্গীর জগন্নাথে আসবেই। সো ব্যাপারটা হচ্ছে খুবই গুরুত্ব সহকারে আমরা জানবো অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। এখানে যে বোল্ড অক্ষরে দেখেন লেখা আছে ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, এগুলো সবগুলো হচ্ছে ধারা। অংশীদারি ব্যবসায়ের ধারা। কি ভাবে অংশীদারি ব্যবসায় হয়ে থাকে এটা সেই সকল ধারা নিয়ে আমি এখানে আলোচনা করেছি। দেখেন, আ ১ম ব্যাপার হচ্ছে সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন। যদি সবাই একত্রিত হয়ে এই ব্যবসা যদি বিলোপ করতে চায়, তখন আমরা চলে যাব সকলের সম্মতিক্রমে বিলোপ, যেটা এখানে ৪০ ধারায় বলা হয়েছে।
আমরা আগে সম্পূর্ণ এটা দেখবো, আজকে এই স্লাইডটা দেখবো, দেখার পর আমি আপনাকে জাস্ট খুবই অল্প সময়ে স্যার মাত্র 2 মিনিট আপনাকে মুখস্থ করে দেবো কিভাবে আপনাকে কোন ধারা কিভাবে কি মুখস্থ করবেন। ওকে, সো টেনশন নিয়েন না কোনো কিছু। তারপর দেখেন কোন একজন দেউলিয়া ব্যতীত, মানে সরি কোন একজন সদস্য ব্যতীত বাকি সবাই যদি দেউলিয়া হয়ে যায়, সেটাকে বলবো আমরা বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন। এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসবে স্যার, এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন আসবে। কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে ব্যবসা যদি অবৈধ হয় সেক্ষেত্রে এটি কোন ধরনের বিলোপ সাধনের মধ্যে পড়বে। তার মানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের বিলোপ সাধনের ভিতরে সাব পয়েন্ট করতে হবে। এখন ব্যাপার হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা অসুবিধা ছিল, অংশীদারি ব্যবসায় বিলোপ ছিল এবং প্রকারভেদ ছিল, আরো অনেক অনেক কিছু ছিল। আমরা কিন্তু এত কিছু নিয়ে আলোচনা না করে দুটো জিনিসে ফোকাস করেছি। তার মানে হচ্ছে আপনি যখন পড়াশোনা করবেন, আপনি তখন এই কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই মাথায় নেবেন, অন্য জিনিসগুলোকে আমরা ওইভাবে পড়বো না। ঠিক আছে, আমরা লেকচার শিট এবং বই দুটাকে মিলিয়ে পড়বো। যেহেতু মাত্র 12 নাম্বার আসছে এমসিকিউ গত বছরে, এবছর যদি 6 নাম্বারও আসে তাহলে আমরা দুটাকে মিলিয়ে পড়বো। ওকে, কিভাবে মিলিয়ে পড়বো? আমাদের যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো স্যার আপনাদেরকে বলে দিবে, আমরা সেই জিনিসগুলো শুধুমাত্র গাইড এবং বই এবং লেকচার শিট থেকে খুবই ভালোভাবে পড়বো এবং ক্লাস নোট। যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ নয় সেই জিনিসগুলো শুধু লেকচার শিট পড়বো। ঠিক আছে, আপনার পড়া অর্ধেক হয়ে যাবে। আপনি যদি এইভাবে পড়েন, আপনার গাইডলাইন যদি এভাবে হয়, তাহলে আপনি অন্যান্য স্টুডেন্ট যারা বই এবং লেকচার শিট দুটো পড়ছে তাদের যে পরিমাণে সময় লাগবে, পাশাপাশি পড়লেই তো আর মেমোরাইজ করা সম্ভব না, আপনার সেগুলো মনে করতেও সময় লাগবে। ওটার থেকে আপনার স্ট্র্যাটেজিটা ভিন্ন। এবং আমি সবসময় বলবো ম্যানেজমেন্টের জন্য 12 তে 12 পাওয়ার জন্য আপনাকে কম করে পড়তে হবে। আপনি যত বেশি কম পড়বেন তত বেশি আপনার জন্য ইজি হবে আপনাকে গোলটা অ্যাচিভ করা। আপনার প্র্যাকটিস কম মানে কিন্তু কম পড়া না, কম টপিক নিয়ে আমরা পড়বো। কোন কোন টপিক নিয়ে পড়বো স্যার, এটাই হচ্ছে গাইডলাইন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আসি। তাহলে দেখেন অংশীদারি সদস্য সংখ্যা 2 জনের কম হলো, আমরা তো জানি অংশীদারি সদস্য সংখ্যা কতজন, তাই না? অংশীদারি সদস্য সংখ্যা কিন্তু হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। যদি ব্যাংকিং এর জন্য হয় সেক্ষেত্রে হচ্ছে 2 থেকে 10 জন। তো এই যে 2 বলতেছি, এই 2 জনের যদি নিচে নেমে আসে কখনো, তখন সেটাকে আমরা বলবো বাধ্যতামূলকভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন, আমি একটু আগে বললাম বিশেষ ঘটনা মানে হচ্ছে যদি অংশীদারি ব্যবসাটা বিশেষ হয়ে থাকে, বিশেষ মানে হচ্ছে দুইটো। প্রথম ব্যাপার যদি এটা নির্দিষ্ট সময় হয়, দ্বিতীয় ব্যাপার যদি নির্দিষ্ট উদ্দেশ্য হয়। যদি এটা উদ্দেশ্য অনুযায়ী হয়ে থাকে তাহলে উদ্দেশ্য হাসিলের পরে বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক। যদি এটা সময় অনুযায়ী হয়ে থাকে, নির্দিষ্ট সময়ের পরে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি বিশেষ যে ঘটনা সেগুলো হচ্ছে অংশীদারদের মৃত্যু, অংশীদারদের দেউলিয়াত্বে নোটিশ প্রদান করে অবসর গ্রহণ করে, এগুলো খুব কমন জিনিস। আমরা একটু ব্যাপারগুলো পড়াশোনা করব তাহলে হয়ে যাবে। তারপরে দেখেন বিজ্ঞপ্তি দ্বারা, বিজ্ঞপ্তি মানে হচ্ছে আপনারা আপনার অংশীদারি ব্যবসাটা বন্ধ করতে চান, বন্ধ করতে চাওয়ার জন্য আপনি একটা নোটিশ দিলেন। আপনি সাধারণ উদ্দেশ্যে পেপারও হইতে পারে, আপনারা আপনাদের ওয়েবসাইটে হইতে পারে, যে কোনো জায়গাতে আপনারা এটা ফরমালি ভাবে পাবলিকের কাছে ওপেন করে দিলেন যে আপনারা আপনাদের অংশীদারি ব্যবসাটা বন্ধ করতে চান। এটাকে বলা হয় বিজ্ঞপ্তি দেওয়া। তো এই যে বিজ্ঞপ্তির মাধ্যমে এটা বিলোপ সাধন, এটা হচ্ছে 43 ধারায় বলা হয়েছে। সবার শেষে আদালতের নির্দেশে বিলোপ সাধন, এই যে নিচের যে টপিক গুলো আছে এগুলো হলে হয় কি, আদালত জোরপূর্বক আপনার অংশীদারি ব্যবসাটা বন্ধ করে দিবে আদালত কর্তৃক বিলোপ সাধন। যেমন হচ্ছে উন্মাদ হলে, যেমন হচ্ছে দেউলিয়া হলে। হ্যাঁ, উন্মাদ মানে কি, পাগল হয়ে গেলে, যদি কেউ পাগল হয়ে যায়, যদি আপনাদের অংশীদার গুলো সকল অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংকড্রাফট হয়ে যায়, এক কথায় ফকির হয়ে যায়, যদি তারা তাদের কোনো অর্থ অংশ স্থানান্তর করে, অসৎ উপায় অবলম্বন করে, ইট মিনস হচ্ছে জানেন আমরা ব্যাপারগুলো একটু দেখে নিবো আর কি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এটা কিভাবে মুখস্থ করবো স্যার, ধারাগুলো। হ্যাঁ, অনেক ধারা আছে, কোম্পানিতে গিয়ে হাজার হাজার ধারা পাবেন, অংশীদারি ব্যবসাও এখানেও কম ধারা নেই, এখানে অনেক ধারা আছে। তো আমরা ক্লাসের ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট যেহেতু গাইডলাইন ক্লাসে সকালবেলা আপনারা আসছেন এত কষ্ট করে শারদের দিনে, তাই আমি আপনাদের ছোট ছোট ট্রিক্স দিয়ে দিচ্ছি কিভাবে আপনি সম্পূর্ণ অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনটা খুব সহজে মুখস্থ করবেন। যেমন দেখেন আপনাদের সবার যদি আমি একটা অ্যাভারেজ এজ নেই, তো আপনাদের বয়স হচ্ছে ধরেন 20 বছর। তো এখন ব্যাপারটা কি হবে,
20 বছরটাকে তো না 18 বছর, হ্যাঁ, কারো কারো কম আর কি, হ্যাঁ আমাদের বোনদের বয়স কম। তো যাই হোক, যদি আমি এটাকে 20 বছর ধরে নেই, তাহলে দেখেন আমরা একটা সুন্দর করে ছন্দ বানায় ফেলবো যে সবাই 20-এ বিয়ে করবে। করোনার মাঝখানে তো বিয়ে প্রচুর হয়েছে, ধরে নেন সবাই 20-এ বিয়ে করবে। ওকে, তাহলে দেখেন সবাই 20-এ বিয়ে করবে, আমরা এক এক করে দেখি। প্রথমে দেখি সবাই, সবাই কি আছে, প্রথম অক্ষর হচ্ছে দন্তস্ব। দন্তস্ব মিন্স সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন। সবাই বয়কারে বা যদি আমরা চলে যাই, বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন। এগুলো যখন আমরা অফিসিয়াল ক্লাস করবো না, তখন আমরা এগুলো হোয়াইট বোর্ডে আলাদা ভাবে আপনাদেরকে আরো সুন্দর ভাবে ট্রিক্স দিব। এটা আমার গাইডলাইন, হ্যাঁ। জাস্ট খালি আমরা ফোকাস করতেছি যে সংগঠনে এত এত চ্যাপ্টার থেকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বো। জাস্ট আপনাদেরকে গাইডটা দিচ্ছি যে হাউ টু রিড ম্যানেজমেন্ট। ওকে, আমি কিন্তু এখন আপনাকে বিস্তারিত বলছি না। আচ্ছা, বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন, সবাই 20-এ বিয়ে করবে, হ্যাঁ। তাহলে 20-এ দেখেন, 20-এ হচ্ছে বিশেষ, বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন। ধারা কত? 42। বিয়া করবে, ইট মিনস বিতে হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, এবং শরিয়াতে হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। এই যে একটা ছন্দ আমরা পড়লাম, প্যাটার্ন একটা পড়লাম, এই প্যাটার্ন অনুযায়ী আমরা পড়াশোনা করলে দেখেন আপনার মুখস্থ হয়ে যাবে। সবাই 20-এ বিয়ে করবে, সবাই 20-এ বিয়া, ইট মিনস 40, 41, 42। তাহলে দেখেন আপনার ধারাগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আছে। এখানে যে সাজানো না, এতটা সাজানো কিন্তু বই নেই, এটা আমি সাজিয়েছি আপনাদের জন্য। তো যদি আমি এটাকে এভাবে বের করি, দেখেন সবার প্রথমে ধারা নাম্বার কত? দেখেন সবার প্রথম ধারা নাম্বার হচ্ছে 40। 40 নম্বর ধারা কি বলেছে? সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, প্লিজ সবাই। তারপরে সবাই বয়কারে বা বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন। 20-এ, 20-এ হচ্ছে বিশেষ, 43 সরি 42 ধারায় বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন। বিয়েতে বিজ্ঞপ্তি দ্বারা এবং আদালত কর্তৃক আতে হচ্ছে 44 ধারা। তো দেখেন আপনারা, এবং এই যে যতগুলো ধারা আছে 40, 41, 42, 43, 44, এগুলো হচ্ছে ঔষধি ব্যবসায় বিলোপ সাধনের পদ্ধতি। সবকিছু নিয়ে কোথায় বলা হয়েছে স্যার? সবকিছু নিয়ে বলা হয়েছে দেখেন আমার 39 নম্বর ধারাতে। তো এই যে আজকের লেকচারটা, এখানে আপনি টোটাল 1, 2, 3, 4, 5, 6টা ধারা মুখস্থ করলেন। কোশ্চেন যদি আসে রিটেন ঔষধি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে লিখেন, তখন আপনাকে সবগুলো ধারা অনুযায়ী লিখতে হবে। আপনার লেখা তো লিখলে হবে না স্যার। আপনি এইচএসসি তে যেভাবে গদবাঁধা লেখা বা পড়াশোনা করেছি, ম্যানেজমেন্ট লিখে আসলে নাম্বার দিয়ে দিচ্ছে, এভাবে লিখলে তো হবে না। আপনাকে ইনফরমেশন দিতে হবে, ইনফরমেটিভ লেখা লেখা লিখতে হবে। সো দেখেন আপনার এখান থেকে ধারাগুলো সিকোয়েন্স অনুযায়ী আপনার মুখস্থ হয়ে গেল। এখান থেকে আপনার কোনটা কি পড়ে এটা মুখস্থ হয়ে গেল। ওকে, এইভাবে আমরা ক্লাস করব, হ্যাঁ। এটা হচ্ছে একটা স্যাম্পল ডেমো ক্লাস বলতে পারি আমরা, যেহেতু গাইডলাইন ক্লাস। এইভাবে আপনাদের ক্লাস প্রোগ্রাম গুলো চলবে। সো আপনারা কেউ ম্যানেজমেন্ট ক্লাসগুলো মিস করবেন না। আপনারা যদি আপনাদের ক্লাসগুলো মিস করেন, আল্টিমেটলি আপনাদের যে লসটা হবে, আপনারা কিন্তু পড়াশোনাতে আগাইতে পারবেন না। আপনারা আজকের যে জিনিসগুলো জানলেন, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আর পাবেন না। বুঝতে পারছেন এই ব্যাপারটা? আপনি যদি ক্লাস না করেন, আপনি লেকচার শিট পাবেন, আপনি বই পাবেন, কিন্তু এই যে মুখস্থ করার ট্রিক, এগুলো কিন্তু ভবিষ্যতে আপনি পাবেন না। এই জিনিসটা আপনি একবার শিখে গেলে আপনার পরবর্তীতে মুখস্থ করা আধা ঘন্টা বা 1 ঘন্টা খাটনি, এবং পরবর্তী রেস্ট অফ দ্যা এক্সাম মানে এক্সামের আগ পর্যন্ত আপনাদের সময় থাকবে। এই প্রতিটা সময় আপনার যে রিভিশনের জন্য যে ব্যয় হবে, এই সময়টাও আপনার কাছ থেকে বেঁচে যাচ্ছে। সো আপনাকে অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করতে হবে। ওকে, যে আমি ক্লাসে 1 ঘন্টা নষ্ট করব, নাকি হচ্ছে আমি রিভিশনের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে আধা ঘন্টা নষ্ট করব। ওকে, আচ্ছা দেখেন, আমরা এখানে রিক্রুটমেন্ট এবং সিলেকশন লিখেছি। কেউ যদি এটা বাংলা দেখেন, তাহলে বাংলাটা হচ্ছে কর্মী সংগ্রহ এবং কর্মী সংগ্রহ এবং হচ্ছে কর্মী নির্বাচন। আমি সম্পূর্ণ হট টপিক নিয়ে কথা বলছি, যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, এটা হচ্ছে কর্মী সংস্থান অধ্যায়ের তৃতীয় চ্যাপ্টারের হচ্ছে, চতুর্থ চ্যাপ্টারে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এটাকে বলা হয়ে থাকে বর্তমানে HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে কর্মী সংগ্রহ, একটা হচ্ছে কর্মী নির্বাচন। এখানে যদি আমরা ছবিটার দিকে তাকাই, একটু ছবিটা দেখেন জাস্ট। আমরা যদি এখানে ছবিটার দিকে তাকাই, তো দেখেন রিক্রুটমেন্টে অনেক বড় বড় লেয়ার, সিলেকশন লেয়ারটা অনেক কম। এ দ্বারা আমি এটা বুঝতে পারি রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক বেশি পুরনো,
এবং অনেক বেশি অ্যাপ্লিকেশন এখানে জমা হয়। সিলেকশনের জন্য আমার হচ্ছে রিক্রুটমেন্টের অল্প সময় লাগে সিলেকশনে, এবং সিলেকশনে রিক্রুটমেন্ট থেকে কম এমপ্লয়ি জমা হয়, অ্যাপ্লিকেশন জমা হয়, সরি। এটা হচ্ছে বেসিক জিনিস। এখন আমরা যদি আরো কিছু নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আগে আমরা জিনিসটাকে একটু বুঝি, হ্যাঁ? কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচন জিনিসটা কি? স্যার, কর্মী নির্বাচন কর্মী সংগ্রহ ব্যাপারটা হচ্ছে আপনি সবার ১ম এ আপনার যখন কর্মচারী নিয়োগের দরকার, আপনি সবার ১ম এ আপনার এমপ্লয়িদেরকে বলবেন যে, সরি, আপনারা হচ্ছে একটা বিজ্ঞপ্তি দিবেন আপনার পত্রিকাতে বা আপনাদের ওয়েবসাইটে যে আপনাদের এতজন লোক লাগবে। এই যে আপনারা কর্মচারী নিয়োগের যে বিজ্ঞপ্তি দিলেন, এটাকে বলে কর্মী সংগ্রহ। এতে করে হাজার, হাজার অ্যাপ্লিকেশন আপনার কোম্পানিতে আসবে। আপনি সেখান থেকে একটা শর্ট লিস্ট করে একটা সিলেকশন এ চলে যাবেন। ইট মিনস হচ্ছে কর্মী রিক্রুটমেন্ট বা কর্মী সংগ্রহ হচ্ছে শুধুমাত্র কর্মীদেরকে আহ্বান জানানো যে, হ্যাঁ, আমার অফিসে বা আমার ব্যবসায় এতজন মানুষ বা কর্মচারী দরকার হয়েছে, প্রয়োজন রয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন করেন, সাবমিট করেন অ্যাপ্লিকেশন। সো এই যে কর্মীদের আহ্বান জানানো, এটা হচ্ছে কর্মী সংগ্রহ। এবং কর্মী নির্বাচন হচ্ছে এটার পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপ মানে হচ্ছে যতজন এমপ্লয়ি আপনি পেলেন, তারপরে আপনি এখান থেকে কিছু কর্মীদেরকে সিলেক্ট করবেন, নির্বাচন করবেন। এটা হচ্ছে কর্মী সিলেকশনের ধাপ। তার মানে কি? তার মানে হচ্ছে কর্মী সংগ্রহ ১ম ধাপ, কর্মী নির্বাচন এটা ২য় ধাপ। তার মানে হচ্ছে কর্মী সংগ্রহ অনেক, অনেক বেশি কর্মীদের মাঝে করতে হয়। কর্মী নির্বাচন অল্প মানুষের মাঝে করতে হয়। তার মানে হচ্ছে কর্মী সংগ্রহ হচ্ছে ধনাত্মক লেভেলের একটি পর্যায়। সরি, ধনাত্মক লেভেলের একটি প্রক্রিয়া। আমরা তো বুঝি না ধনাত্মক, ঋণাত্মক? বুঝি না আমরা? বলেন তো? আমরা বুঝি। ধনাত্মক মানে হচ্ছে যত কিছু পজিটিভ সাইনস আছে। ঠিক আছে? ইট মিনস হচ্ছে আপনি আপনার আ অফিসে বা আপনার ব্যবসায়ে কর্মচারী নিবেন বা কর্মী নিবেন। এজন্য আপনি রিক্রুটমেন্ট এর জন্য একটা অ্যাপ্লিকেশন দিলেন। কি হবে এতে? এতে হাজার, হাজার অ্যাপ্লিকেশন জমা হবে। এই যে অ্যাপ্লিকেশন জমা হচ্ছে, এখানে কিন্তু কাউকে আমরা বাদ দিচ্ছি না। নট আ সিঙ্গেল পারসন কে আমরা বাদ দিচ্ছি না। এর মানে হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক পর্যায়। আমরা পজিটিভ বলতে পারি ইংরেজিতে। সিলেকশন এ গিয়ে আমরা ওখান থেকে বাদ দিচ্ছি। আমরা এমসিকিউ এক্সাম নিচ্ছি, আমরা রিটেন এক্সাম নিচ্ছি, আমরা ভাইভা নিচ্ছি, আমরা ডেমো নিচ্ছি। ওকে, আমরা ট্রেনিং করাচ্ছি। সবকিছুর পরে যে ফিক্সড যে লোকজন থাকবে বা কর্মচারী থাকবে, এরা হচ্ছে ফাইনালি সিলেক্টেড। এদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। জয়েনিং লেটার দিচ্ছি আরকি। সো এই যে প্রক্রিয়া, এখানে প্রচুর কর্মীদেরকে আমরা বের করে দিই। তারা নিরাশ হয়ে যায়। তাদের একটা অফিসের প্রতি বা আমাদের ব্যবসার প্রতি একটা নেতিবাচক ধারণা পোষণ হয়। যার কারণে এটাকে বলে নেতিবাচক প্রক্রিয়া। ঠিক আছে? আপনার গত বছর ঢাকা ইউনিভার্সিটির আ ২ বছর আগের প্রশ্ন, নিচের কোনটি কর্মী সংগ্রহের নেতিবাচক প্রক্রিয়া? ঠিক আছে? সো ব্যাপারটা হবে কর্মী নির্বাচন, মাথায় রাখবেন। তো কর্মী সংস্থানের নেতিবাচক প্রক্রিয়া হচ্ছে কর্মী নির্বাচন। আর ইতিবাচক প্রক্রিয়া হচ্ছে কর্মী সংগ্রহ। এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, ধনাত্মক, ঋণাত্মক, যে নামে আমরা এটাকে ডিফাইন করি না কেন, ব্যাপারটা হচ্ছে একই। দেখেন, বুঝতে পারেন কিনা? সো আমরা হচ্ছে গাইডলাইনে চলে আসবো। দেখেন, এখানে কিছু মজার ব্যাপার আছে। বিভাগীয়করণে যদি আমরা কথা বলে থাকি, সো এটা হচ্ছে একটা খুব মার্কেট সেগমেন্টেশন, বারবার একটা ছবি দিয়েছি, মার্কেট সেগমেন্টেশন। সো আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে আপনারা আপনাদের আ ম্যানেজমেন্ট স্টাইলটাকে বিভাগ করবেন। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসে। তো আমরা এই জিনিসগুলো ভালোভাবে করব। আজকের টপিকে অধ্যায়ভিত্তিক আলোচনাতে যে সকল টপিক নিয়ে আমি কথা বলছি, এই সবগুলো হচ্ছে আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই জিনিসগুলো আমরা লেকচারস থেকে পড়বো, লেকচার থেকে নোটস করবো, আমরা স্লাইড থেকে পড়বো এবং পাশাপাশি আমরা বই থেকে পড়বো। এবং এই যে ব্যাপারটা আমি নিয়ে আলোচনা করব, বিভাগীয়করণ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন প্রশ্নটা শর্ট কোয়েশ্চেন দেয়, তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। দ্রব্যভিত্তিক বিভাগীয়করণ কি? উদাহরণ সহ লেখেন। এটা বিষয় সবসময় মাথায় রাখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উদাহরণটা খুবই পছন্দ করে। আপনি যত বেশি উদাহরণ ইউজ করবেন, তত বেশি আপনার লেখার স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়ে যাবে এবং আপনি বেশি, বেশি নাম্বার ক্যারি করার সুযোগ থাকবে এখানে, হ্যাঁ? একজন স্টুডেন্ট যে কিনা শুধুমাত্র বইয়ের ভাষায় থিওরি লিখে আসবে এবং যে এটা পাশাপাশি অ্যাপ্লিকেশন দেখাবে, সাধারণভাবে অ্যাপ্লিকেশন যে দেখাবে সেই নাম্বারটা বেশি পাবে। এটা তো আমরা জানি, হ্যাঁ?
তো এটা হচ্ছে বিভাগীয়করণের পাশাপাশি হচ্ছে উদাহরণ আমরা দিয়ে দিব যখন লিখিত করব, এবং মাথায় রাখবেন উদাহরণটা সবসময় বাংলাদেশী কনটেক্সটে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যত বেশি বাংলাদেশী উদাহরণ ইউজ করবেন, আপনার তত বেশি আপনার লেখার মানটা ভালো হবে। তো এইগুলো সব হচ্ছে ওভারঅল গাইডলাইন প্ল্যান। যেহেতু পড়াবো না, তারপরে হচ্ছে একটা জিনিস যেহেতু আমাদের মাথায় আসছে, বিভাগীয়করণ। তো দেখেন এখানে কার্যভিত্তিক বিভাগীয়করণ আছে, দ্রব্যভিত্তিক বিভাগীয়করণ আছে। টোটাল ৬টা পদ্ধতি আছে। সো কার্যভিত্তিক বিভাগীয়করণ যেটা, সেটা হচ্ছে আপনার যে সংগঠনটা আছে, আপনার যে সংগঠনটা আছে, সংগঠনটাকে আপনি কার্যের অনুযায়ী সেগমেন্টেশন করবেন বা ডিফারেন্সিয়েশন করবেন অথবা ডিপার্টমেন্টালাইজেশন করবেন। ঠিক আছে? কার্যভিত্তিক মানে আপনার এখানে ধর প্রোডাকশন ইউনিট থাকে, আপনার এখানে প্রোডাক্ট ইউনিট থাকে, আপনার এখানে পাশাপাশি ধরেন অ্যাডভার্টাইজিং ইউনিট থাকে, প্ল্যানিং ইউনিট থাকে, বাজেট ইউনিট থাকে। তাদের প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে চলবে। আমি যদি এক্সাম্পল দেই, বাংলাদেশে প্রাণ আরএফএল এর যে কোম্পানিটা রয়েছে, প্রাণ আরএফএল কোম্পানি কি করে, তারা তাদের মতো করে কাজের অনুযায়ী তাদের অফিসটা সেগমেন্ট করে। দেখবেন বাংলাদেশে প্রচুর যে যতগুলো যে কাগজ কল আছে, সেগুলো দেখবেন সাধারণত বনের কাছে হয়, যাতে করে তারা তাদের কাঁচামালটা সহজে পায়। এটা কার্যভিত্তিক বিভাগীয়করণ। আপনারা যদি প্রাণে দেখেন, প্রাণের হচ্ছে বাড্ডাতে দেখবেন এদের হচ্ছে মার্কেটিং এর অফিস, সেলস এর অফিস, এদের প্রোডাকশন ইউনিট হচ্ছে আলাদা। তো কার্যভিত্তিক ভাবে যেখানে শুধু প্রোডাকশন নিয়ে কাজ করবে সেটা শুধু প্রোডাকশন নিয়েই থাকবে, যারা বিভাগীয়করণ নিয়ে কাজ করবে আসলে বিভাগীয়করণ নিয়ে থাকবে। হ্যাঁ, রিভিউ তো কোনো অপশন নেই। রিভিউ ফেসবুকে আসতেছে না। আচ্ছা, তো দেখেন কার্যভিত্তিক বিভাগীয়করণ এটা। পাশাপাশি আমরা যদি এখন আসি দ্রব্যভিত্তিক বিভাগীয়করণ, তাহলে দেখেন দ্রব্যভিত্তিক যে বিভাগীয়করণটা আছে, এখানে আমরা প্রোডাক্ট ওয়াইজ সেগমেন্টেশন করব। হ্যাঁ, আমরা এখানে প্রোডাক্ট ওয়াইজ সেগমেন্টেশন করব। সো ওকে, সো ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ নাও হইতে পারে। সো যাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন, যদি আপনারা কোনো কিছু হলেও শিখতে পারেন, মাথায় রাখবেন সেটাই আপনার এক্সামের জন্য খুব বেশি হাইলাইট করবে। আমরা কিন্তু এখানে সবগুলো টপিক নিয়ে আপনাকে দিতে পারতাম, সাধারণত গাইডলাইন ক্লাস এরকমই হয়, প্রত্যেকটি অধ্যায় নিয়ে নিয়ে একটা ওভারভিউ দিব। বাট আমি প্রত্যেকটা অধ্যায় না নিয়ে যেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায়, আমি শুধুমাত্র সেই সকল গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েই আমি কাজ করছি। ঠিক আছে? তো দেখেন এখানে দ্রব্যভিত্তিক বা প্রোডাক্ট ওয়াইজ সেগমেন্টেশন যদি আমরা কথা বলে থাকি, সো আমরা এটা ইউনিলিভার নিয়ে জাজ করবো। আমরা একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো, বাংলাদেশের এক্সাম্পল নিয়ে কথা বলবো। ইউনিলিভার তাদের যত প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টকে আলাদা আলাদা ভাবে সেগমেন্ট করে থাকে। যেমন দেখেন ইউনিলিভারের যে প্রধান প্রধান পণ্য আছে, এখানে আমরা বলতে পারি যে আমরা ফ্যাশন প্রোডাক্ট বলতে পারি। ঠিক আছে? সো এখানে দেখেন ইউনিলিভার যেখানে সাবান প্রস্তুত করে, যেখানে লাক্স প্রস্তুত করে, সেখানে কিন্তু আমরা ডিটারজেন্ট প্রস্তুত করবে না। ডিটারজেন্ট এবং হচ্ছে সোপ দুটো কিন্তু হাইলি কানেক্টেড ইন টার্মস অফ দ্য এলিমেন্টস, বাট তারপরেও কিন্তু তারা একসাথে কাজ করছে না, তারা আলাদা আলাদা ভাবে কাজ করছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে দুটো জিনিস নিয়ে কাজ করব। স্যার অঞ্জলির জন্য ব্রেকটা পাওয়া গেলে খুব ভালো হতো, আমি বুঝতেছি ব্যাপারটা। আমিও অঞ্জলির জন্য অপেক্ষা করছি। তো আমরা ক্লাসটা একটু মনোযোগ দিই, আমি অঞ্জলিতেই যাবো। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব, মোটামুটি চেষ্টা করবো 7টার সময় শেষ করার জন্য। আসি। স্যার ম্যানেজমেন্ট ফার্স্ট আর সেকেন্ড পেপার বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এই ক্লাসটা করার পরে আমরা মানে ক্লাসের শেষের দিকে মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স নামে একটা আলাদাভাবে একটা স্লাইড রেখেছি আমি। সেখানে বলবো যে আমরা কি বলে কোনটা কোন পেপার বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কিভাবে পড়বো আর কি। যেহেতু গাইডলাইন, ওইভাবে গাইডলাইন দিয়ে দিব, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমি এখন আপাতত দুটা মিলিয়ে পড়াচ্ছি, যার কারণটা হচ্ছে যে আমরা যেন দুটা নিয়ে একটা ওভারভিউ পাই। এটা কোনো লেকচার, কোনো ক্লাস নয় অফিসিয়ালি, আপনারা মিস কনস্ট্রাক্ট করেন না। ওকে, আমরা দ্রব্যভিত্তিক বিভাগীয়করণ নিয়ে কথা বলছি। দ্রব্যভিত্তিক বিভাগীয়করণটা হচ্ছে
যেখানে প্রোডাক্ট ওয়াইজ আলাদাভাবে সেগমেন্টেশন হবে। এক্সাম্পল গুলো মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনি এক্সামে লিখবেন। কার্যভিত্তিক বিভাগ করে দিবেন প্রাণ আরএফএল, দ্রব্যভিত্তিক বিভাগ হচ্ছে ইউনিলিভার। তাতে প্রত্যেকটি প্রোডাক্টকে আলাদা আলাদা ভাবে সেগমেন্ট করে থাকে। সময়ভিত্তিক বিভাগীয় করণ যদি আমরা আলোচনা করি, সময় ভিত্তিকে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা তাদের কাজগুলোকে সময় অনুযায়ী বিভোগ করে থাকে, সরি। যেমন দেখেন, আপনারা যদি আরবে যান, আরবে দেখবেন তাদের শিফট অনুযায়ী তারা কাজ করে থাকে। আপনারা যদি বাণিজ্য মেলায় যান, দেখবেন বাণিজ্য মেলায় একটা নির্দিষ্ট একটা সময় নিয়ে কাজ হয়। জাস্ট ১ মাসের জন্য বাণিজ্য মেলা হয়ে থাকে। ওখানে প্রচুর এমপ্লয়ি নিয়োগ করা হয়ে থাকে, কর্মী সংস্থান হয়ে থাকে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে সময় ভিত্তিক বিভাগীয়করণের একটা পারফেক্ট এক্সাম্পল। স্থান অঞ্চল ভিত্তিক সেগমেন্টেশন দেখেন, একটা কোম্পানি যখন কাজ করবে তারা তখন তাদের সবগুলো কাজকে একত্রিত ভাবে করে না। আমি যদি কিছু বেসিক এক্সাম্পল দেই, আপনারা যারা কোল্ড ড্রিঙ্কস খান, কোল্ড ড্রিঙ্কস অনেকগুলো প্রিয় কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে একটা হচ্ছে কোকা কোলা। কোকা কোলা কিন্তু দুভাবে বাংলাদেশে তৈরি করা হয়, এটা কি জানেন আপনারা? কোক প্রডিউস করে ২ টা কোম্পানি, এবং কোক গুলো নো, 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 উদাহরণ ফেক হলে হবে না, কখনোই হবে না। এটা কি সব আপনারা ম্যাচিউর অনেক, ওকে? সো উদাহরণ ফেক দেওয়া যাবে না। সো কোক কিন্তু ২ টা কোম্পানি প্রডিউস করে থাকে। একটা হচ্ছে আব্দুল মোনেম, একটা হচ্ছে প্রাণ। এবং ২ টা কোম্পানি দুভাবে প্রডিউস করে থাকে। ৪০০ এমএল এর একটা কোক আছে স্যার, ৬০০ এমএল এর একটা কোক আছে। আপনি যদি ৪০০ এমএল এর কোক পেতে চান, তাহলে সেটা হবে প্রাণের। ৬০০ এমএল এর যে কোক আছে সেটা হচ্ছে আব্দুল মোনেম। এবং আপনারা যদি গোটা বাংলাদেশকে ২ টা সেগমেন্ট অনুযায়ী ভাগ করে ফেলেন, সো আ যমুনা নদীর এপাশ থেকে যেটা উত্তরবঙ্গ বলে থাকি, এবং বাকি যে দক্ষিণবঙ্গ এবং ইনক্লুডিং ঢাকা। সো উত্তরবঙ্গের দিকে যত যাবেন তত দেখবেন প্রাণের প্রোডাক্ট আছে। ওখানে সবসময় প্রাণের কোক পাবেন। এদিকে ৪০০ এমএল বা ৬০০ এমএল এর কোক পাবেন না। দক্ষিণবঙ্গে যাবেন, চিটাগং যাবেন, ঢাকা যাবেন, বরিশাল যাবেন। এদিকে দেখবেন সব ৬০০ এমএল এর কোক পাবেন। ঠিক আছে? এক্সেপশন থাকতে পারে, তবে ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে ইন জেনারেল হয়ে থাকে। সো এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলে থাকি স্থান বা অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণ। তাহলে এক্সাম্পলটা হবে কোকা কোলা, যে মাল্টিন্যাশনাল ব্র্যান্ড হিসেবে আমরা এখানে ইউজ করব। হ্যাঁ? আমরা এভাবে পরবর্তীতে আরো পাবো আরকি। কমার্শিয়াল ফেয়ার কে কোম্পানি অর্গানাইজ করে, ওকে ফাইন। কমার্শিয়াল ফেয়ার হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজ করে থাকে। গভর্নমেন্টের একটি শাখা জনপ্রশাসন মন্ত্রণালয় আন্ডারে করে থাকে, বাট সেখানে প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব ভাবে এমপ্লয়ি দেয়। সো আমার এক্সাম্পলটা হচ্ছে বাণিজ্য মেলা নয়, বাণিজ্য মেলা যে সকল কোম্পানি আসে, আমি বলেছি বাণিজ্য মেলা কিন্তু যতগুলো কোম্পানি আসে প্রত্যেকটা কোম্পানি হিউজ পরিমাণে কর্মসংস্থান করে। ঠিক আছে? রানা গ্রুপ করে থাকে, আপনার প্রাণ আরএফএল করে থাকে। এরা কিন্তু বাণিজ্য মেলায় দেখে আপনার হচ্ছে আ জব দেয় না। জব দেয় হচ্ছে কোম্পানি, ওকে? আচ্ছা আসি। কাস্টমার ওয়াইজ সেগমেন্টেশন, যেটাকে আমরা বলবো খরিদ্দার ভিত্তিক। আমরা দেখব বিভিন্ন জায়গাতে কিছু বাজার অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, আমরা যেটা বলব কিছু জিনিস আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আ ইয়েস স্যার, বিভাগীয়করণ মার্কেটিং এর ক্লাস। এটা হচ্ছে বিভাগীয়করণ। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, সরি, সংগঠন যখন আপনারা পড়বেন, সংগঠনে গিয়ে আপনি পাবেন। এটা হচ্ছে বিভাগীয়করণ। ম্যানেজমেন্টের, সরি, মার্কেটিং এর যে বিভাগীয়করণ স্যার, সেগমেন্টেশন নিয়ে কথা বলেছেন খন্দকার মেহেদী হাসান স্যার। দেখেন সেই ব্যাপারটা হচ্ছে সেখানে 4 টাইপস অফ সেগমেন্টেশন রয়েছে। ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক, জিওগ্রাফিক, ঠিক আছে? এবং হচ্ছে এনভায়রনমেন্টাল। এটা আলাদা। আমরা এখানে যে ৬ ধরনের বিভাগীকরণ করছি, এটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগীকরণ, সরি, সংগঠনের বিভাগীকরণ। সো খরিদ্দার ভিত্তিক দেখবেন কিছু ব্যবসা সব জায়গাতে হয় না। কিছু ব্যবসা কাস্টমার ওয়াইজ তাদের একটা আলাদা মার্কেট সেগমেন্ট হয়ে যায়। যেমন আপনারা পুরান ঢাকায় যে ব্যবসাটা আছে, আপনারা যদি পুরান ঢাকাতে যদি যান, আপনি পুরান ঢাকাতে যে জিনিসটা পাবেন, আপনি কিন্তু সেটা আপনার হচ্ছে উত্তরাতে গিয়ে পাবেন না। পুরান ঢাকাতে যে পরিমাণের আপনার লোকজন, যে পরিমাণের তারা ওখানে যে পরিমাণে কাচ্চি বা ধরেন হচ্ছে বিরিয়ানির যে একটা আলাদা বাজার রয়েছে, সেই বাজারটা কিন্তু আপনি কখনোই আপনার অন্য কোনো ঢাকা শহর অন্য সিটিতে গিয়ে ওইভাবে হিউজ পরিমাণে পাবেন না। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে আপনি যখন গাজীপুরে যাবেন, গাজীপুরে যে ব্যাপারগুলো রয়েছে, সো সেখানকার ব্যাপারটা এবং এটার ব্যাপারটা কিন্তু এক না। ওকে? সবগুলো ব্যাপার হচ্ছে আলাদা। গাজীপুরে দেখবেন গার্মেন্টস থেকে কিছু প্রোডাক্ট বের হয়। ওখানে কিছু কাস্টমার থেকে কেনার জন্য। আপনি কিন্তু গাজীপুরে গিয়ে ৳১০০ টাকার প্যান্ট কিনবো না। বাট ওখানে যারা কিনতে যায় তারা পাইকারি বা লটে কিনতে যায়। তো ওখানকার যে বাজারটা, ওখানকার যে ব্যবসায়ীটা, ওইটা এভাবে হয়ে থাকে।
এটা এক্সাম্পল হচ্ছে যতগুলো ব্যবসা রপ্তানি করে থাকে প্রত্যেকটি রপ্তানিমূলক ব্যবসায় হচ্ছে খরিদ্দারমূলক বিভাগীয়করণ করে থাকে। হ্যাঁ, লাস্টে আসেন মিশ্র, একটু আপনারা বলার চেষ্টা করেন তো তাহলে মিশ্র ভিত্তিক কোনটা হবে? এটা কোন প্রকার হচ্ছে অফিসিয়াল ক্লাস হচ্ছে না। অফিসিয়াল ক্লাস যখন হবে আপনাকে অধ্যায় ওয়াইজ পড়ানো হবে। এটা হচ্ছে জাস্ট গাইডলাইন ক্লাস। আপনাকে সবকিছু একটা ওভারভিউ দেওয়া হচ্ছে। আমি আবার রিপিট করে দিই। সো দেখেন, মিশ্র হচ্ছে এখানে যতগুলো আছে, এই যে আপনার হচ্ছে ১ থেকে ৫, এই ৫ টা পদ্ধতির যেকোনো ২ টাকে যখন আপনি ম্যাচ করবেন সেটাকে বলে মিশ্র পদ্ধতি। ঠিক আছে? যেমন দেখেন, আপনি যদি আ আড়ংকে দেখেন, আড়ংটা দেখেন ওদের স্থানভিত্তিক বিভাগীয়করণ আছে। আড়ং-এ এখন পর্যন্ত পুরা বাংলাদেশে টোটাল মাত্র ৮ টা ১৩ টা আউটলেট আছে এবং ঢাকার বাইরে মনে হয় মাত্র ৬ টা আউটলেট আছে। তার মানে হচ্ছে আড়ং এখনো পুরা বাংলাদেশ যায় নাই। তাদের লক্ষ্যমাত্রা বিভিন্ন অঞ্চলকে ফোকাস করে। ঠিক আছে? উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহী হওয়া সত্ত্বেও রাজশাহীতে কিন্তু আড়ং-এ কোন প্রকার আ ওখানে কিন্তু কোন প্রকার হচ্ছে আলাদাভাবে কোন প্রকার আউটলেট নেই। ঠিক আছে? ওদের আউটলেট আছে কিন্তু বগুড়াতে। ঠিক একইভাবে রাজশাহীর পাশাপাশি যদি আমরা ফোকাস করি, দেখবেন এইদিকে চিটাগংয়ের দিকে আছে। ইট মিনস হচ্ছে এরা অঞ্চল ভিত্তিক করে। ওখানে যত এমপ্লয়ি আছে এরা দেখবেন শিফট অনুযায়ী করে। ২ বেলা ২ বেলা করে কাজ করে। কারণ ওরা মেক্সিমাম হচ্ছে স্টুডেন্ট। তো এখানে হচ্ছে সময় ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক ২ টা বিভাগীয়করণ একত্রিত করা হয়েছে। যার কারণে আমরা এটাকে বলব হচ্ছে মিশ্র ভিত্তিক বিভাগীয়করণ। ১ম ২ টা আরেকবার। কার্যভিত্তিক হচ্ছে যাদের ব্যবসাটা আ প্রোডাকশন ওয়াইজ আপনার হচ্ছে মানে কাজের অনুযায়ী বিভাগীয়করণ করে। যেমন হচ্ছে প্রোডাকশন ওয়াইজ করতে পারে, প্রোডাক্ট ওয়াইজ করতে পারে, মার্কেটিং ওয়াইজ করতে পারে। যেমন প্রাণ আরএফএল ভেরি গুড। দ্রব্য ভিত্তিক হচ্ছে ইউনিলিভার, হ্যাঁ? তারা প্রোডাক্ট ওয়াইজ আলাদাভাবে বিভাগীয়করণ করে থাকে। আর সময়টা হচ্ছে আপনার হচ্ছে শিফটিং অনুযায়ী যখন যে সকল বিভাগীয়করণটা শিফটিং অনুযায়ী কাজ করানো হয়, সেগুলো হচ্ছে সময়ভিত্তিক বিভাগীয়করণ। ১, যে সকল প্রতিষ্ঠান শিফটিং অনুযায়ী কর্মসংস্থান করে থাকে, যেমন বাণিজ্য মেলা যে সকল প্রতিষ্ঠান এসে থাকে, সেগুলো হচ্ছে সময়ভিত্তিক বিভাগীয়করণ রিপিট হবে। আচ্ছা, আমরা নেক্সট লেকচারে আসি। খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। আমি আপনাদের অবশ্যই আপনাদের জানা দরকার যে আপনার যতগুলো অনলাইন ক্লাস হবে সবগুলো ক্লাস পামপ্লেট থেকে নেওয়া হবে, এসএসসি অফিস থেকে নেওয়া হবে। ঠিক আছে? সো আ পরিচয়টা ১ম থেকে দেওয়া আছে। আমি শেষের দিকে আরেকবার হয়তোবা দেখায় দিব, সমস্যা নাই। দেখেন, হেনরি ফিওরের 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই সেন্সে যে এখান থেকে 100% সিওর রাখেন একটা প্রশ্ন আপনাদেরকে আসবেই। এখানে হয়তোবা আসবে হেনরি ফুয়েল ১৪ টি নীতি, নিচের কোনটি হেনরি ফুয়েল কর্তৃক প্রদত্ত ১৪ নীতির নয়? এখানে কোয়েশ্চেন আসবে যে ১৪ টি যে নীতিমালা রয়েছে এর মধ্যে কোনটি হচ্ছে হেনরি ফুয়েল কর্তৃক প্রদত্ত নয় এবং কোনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে কিছু আলাদা কিছু ট্রিকস আছে, আমি ওগুলো বলে দিব, সমস্যা নাই। দেন এখানে কোয়েশ্চেন আসবে বিভিন্ন থিওরিকে ব্যাখ্যা করা নিয়ে রিটেনের জন্য। হ্যাঁ? খুব ভালোভাবে আমরা জিনিসটা পড়ব। দেখেন, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এর এখানে ১৪ টা প্রিন্সিপালস আছে। আমি এখানে ১৪ টা প্রিন্সিপালস ইংরেজি লিখেছি। ইংরেজি ভাবে লেখার কারণ এটা না যে আপনি ইংরেজিতে মুখস্থ করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাতে করে আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যায়। আমার কাছে দিন শেষে কথা হচ্ছে আপনারা আমার ক্লাস যারা আজকে করছেন, দেখা যাবে যে পরবর্তীতে আমার ক্লাস নাও পেতে পারেন। কিন্তু কিছু জিনিস যদি আপনারা সহজভাবে শিখে যান এটা আপনার সবসময়ই মাথায় থাকবে। আপনারা যখন ব্যবস্থাপনা নিয়ে পড়বেন, আমি এতক্ষণ সংগঠন নিয়ে আলোচনা করেছি, এখন ব্যবস্থাপনাতে আসলাম। একটু জাস্ট হচ্ছে আমি মিসম্যাচ করছি, হ্যাঁ? সোয়াপ করে পড়াচ্ছি। সো এই যে ১৪ টা প্রিন্সিপাল আছে, এই ১৪ টা প্রিন্সিপাল আপনাকে মুখস্থ করতে হবে। এবং খুব ইজিলি ভাবে আপনাকে মুখস্থ করার আমি একটা ওয়ে দেখায় দিব। এখানে যে ১৪ টা প্রিন্সিপাল আছে, আপনি যদি এমনি মুখস্থ করেন এটা আপনার জন্য অনেক কঠিন। জাস্ট আপনাকে ইংলিশে মুখস্থ করতে হবে না। আমি আপনাকে জাস্ট ট্রিক্সটা দিয়ে দিব। বাংলা একটু ডিফিকাল্ট এবং কি লেখা আছে পড়েন। আমার প্রিয় স্টুডেন্ট একটু কমেন্টে একটু সরি একটু দেখেন স্লাইডে কি দেখা যাচ্ছে। দেখা যাওয়ার কথা একটু দেখেন। হ্যাঁ, আমি বাংলায় বলে দিব এটাকে, বাংলায় বলে দিব দেখেন।
দেখা যাচ্ছে কিছু? দেখেন, ড্যাড ইউ সি ইউএসএসআর ও আই সি। সো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে জাস্ট টার্ম ইউজ করেছি ইউএসএসআর। ইউএসএসআর কে আমরা যদি আলাদাভাবে একটা নাম ইউজ করি, ড্যাড ইউ সি ব্রাজিল এটসেট্রা ও আই সি। সো এটা খুব সহজে মনে থাকবে। এবং এখানে দেখেন, এখানে যে ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ড এক একটি আপনার হচ্ছে প্রিন্সিপালকে ইন্ডিকেট করবে। ঠিক আছে? যেমন দেখেন, আমরা যদি চলে যাই আমাদের লেকচারটাতে, আমাদের টোটাল হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে এখানে স্যার 14 টা প্রিন্সিপাল আছে। সো 14 টা প্রিন্সিপালকে আমরা দেখেন এখানে কিভাবে মুখস্থ করব, ড্যাড ইউ সি দিয়ে। সো প্রথম ডি, ডি মিনস হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক, নাম্বার 1 কার্য বিভক্তি। সেকেন্ড এ, এ মিনস হচ্ছে অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি। আপনারা যারা এই জিনিসটা দেখেছেন ড্যাড ইউ সি ইউএসএস ও আই সি, সো এখান থেকে দেখেন আমাদের স্লাইডে চলে আসি। ডি মিনস ডিভিশন অফ ওয়ার্ক, এ মিনস অথরিটি, D, another D means discipline. It means dad. UC, U means unity of command. C তে হচ্ছে আপনার concentration and decentralization. Centralization and decentralization হচ্ছে C এর জন্য। So dad UC USSR. So এখানে চারটা ওয়ার্ড আছে USSR। তো U এ হচ্ছে unity of direction, S এ হচ্ছে scholar chain, S হচ্ছে stability of temperature, আর হচ্ছে রেমুনারেশন। রেমুনারেশন মানে হচ্ছে বৈতনিক ব্যবস্থা, যেগুলোকে আমরা বুঝি বা সম্মানী বুঝি। ওআইসি লাস্টে যেটা ওআইসি। সো ওতে হচ্ছে অর্ডার, আইতে হচ্ছে ইনিশিয়েটিভ, এস এ হচ্ছে সাবঅর্ডিনেশন, ও আই সি ডাবল এস। ডাবল এ যেটা একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে স্প্রেড ডিপস। অনেক কঠিন মুখস্থ করাটা, কিন্তু আপনি যদি বাংলায় দেখেন, বাংলার 14 টা প্রিন্সিপাল মুখস্থ করা কি এর চেয়ে সহজ? আমার কাছে তো মনে হয় না স্যার, আমার কাছে মনে হয় এটা সহজ। সো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ওয়ে থাকে মুখস্থ করো। সো আপনারা আপনাদের মতো মুখস্থ করুন, কিন্তু হ্যাঁ, আমার যে কথা, মুদ্রা কথা হচ্ছে আপনাকে লেকচারটা এই গাইডলাইন যে 14 টা যে আছে প্রিন্সিপাল, সেটা অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম কোশ্চেন, ইউনিটি অফ ডাইরেকশন, এখান থেকে কোশ্চেন আসে নির্দেশনার ঐক্য আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আদেশ ঐক্য, ইউনিট অফ কমান্ড, ইউনিট অফ ডাইরেকশন, এটার মধ্যে প্যাচ লেগে যায়। সো আদেশ ঐক্য হচ্ছে ইউনিট অফ কমান্ড। তো আদেশ ঐক্য ব্যাপারটা হচ্ছে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে যে ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড। ইট মিনস হচ্ছে দ্বৈত অধীনস্থতা বর্জন করা উচিত। এটা হেনরি শৈল কোন নীতির সাথে যায়? এটা হচ্ছে আদেশের ঐক্য, আদেশের ঐক্য নীতি নাম্বার 4। ওকে, তারপরে দেখেন একতাই বল। একতাই বল, এটার ইংরেজি কি? আপনি যদি একতাই বল ইংরেজি করেন, করা খুব কঠিন। হেনরি ফেলোর 14 টি নীতি, একটি নীতি হচ্ছে 14 নম্বর নীতি হচ্ছে এসপেরেট ডি কর্পস। এটা একটা ফ্রেঞ্চ প্রভাব, এর মানে হচ্ছে একতাই বল। সো আপনাকে এখানে 14 টা নীতি মুখস্থ করতে হবে স্যার। ওকে, তাহলে আপনারা বাংলায় পড়বেন, ঠিক আছে? তাহলে আমি এটা নিয়ে কথা বলবো না। আসি, এখানে আপনাদের কিছু কোশ্চেন ছিল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং রিলেটেড। দেখেন, এখানে ফাইন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট যে কথাটা বলবো আমরা, প্রথম যে ব্যাপারটা হচ্ছে এখানে কোশ্চেন করেছিলেন। দেখেন, ফাইন্যান্সের জন্য আপনি যদি পড়াশোনা করতে চান ঢাকা ইউনিভার্সিটি, ফাইন্যান্সের ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে, সেকেন্ড পেপার থেকে একটা কোশ্চেনও আসে না। কোনটা মানে গুরুত্ব দিয়ে পড়বেন কি গুরুত্ব দিয়ে পড়বেন না জিনিসটা বাদ দেন। গাইডলাইন যেহেতু একদম ডিরেক্ট স্টার্ট করার কথা, ফাইন্যান্সের সেকেন্ড যে পেপারটা আছে ফিস হচ্ছে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবে না, আপনাকে ওটা করতে হবে না। প্রথম। দ্বিতীয় ব্যাপার, মার্কেটিং এর জন্য ভাইস ভার্সা। মার্কেটিং এর ফার্স্ট পেপার হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, এবং সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনার বিপণন। এবং মার্কেটিং এর জন্য যে উৎপাদন ব্যবস্থাপনা আছে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে না। আপনার আসবে হচ্ছে মার্কেটিং থেকে, বিপণন থেকে। তো এটা ছিল মার্কেটিং ও ফিনান্সের পরের স্টাইল। বাট আপনি যখন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন, দেখেন সেই ম্যানেজমেন্টে কিন্তু এমন কোনো ধারাবাধা নিয়ম নেই। ওকে, ম্যানেজমেন্টে হচ্ছে আপনার কোনো ফিক্স কোনো কিছু নেই, আপনার যে কোনো একটা থেকে কোশ্চেন আসতে পারে। এই জন্য ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা সংগঠন দুটাই সমান গুরুত্বপূর্ণ। তবে যখন আমাদের 20টা এমসিকিউ ছিল, তখন আমরা বলতে পারতাম 7টা এমসিকিউ আসবে ব্যবস্থাপনা নিয়ে
এবং 13টি এমসিকিউ আসবে সংগঠন নিয়ে। যখন 12টা কোশ্চেন নেমে আসলো তখন আমরা বলতে পারি 4টা কোশ্চেন আসবে ব্যবস্থাপনা নিয়ে, 6টা কোশ্চেন আসবে সংগঠন নিয়ে। এখন আপনাদের নতুন সিলেবাস যেটা সেটা 50 নাম্বার হচ্ছে রিটেন এবং 30 নাম্বারের যে এমসিকিউ যে পার্টটা আছে, এখানে যদি দেখি এখানে এখনো কিছু কনফার্ম হচ্ছে না। যেহেতু সিলেবাসটা এখনো কনফার্ম না। এটা প্যানিক ছড়ায় না আপনাদের মাঝে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এটা আবার সিলেটে উঠবে। উঠার পরে এটা কনফার্ম হবে সিলেট বৈঠকের পরে যে আপনাদের আসলে সিলেবাসটা কি হবে। এইজন্য আমরা 12টা ধরে আগাবো। আ আমরা হচ্ছে স্লাইডে পড়াশোনা করব না। স্লাইডে হচ্ছে পড়াশোনা করে আসলে পড়ার কোনো মজা নাই। এবং আমি আপনাদেরকে জিনিসটা এভাবে শিখাইতেও পারব না হয়তোবা। এবং হচ্ছে আমরা একটু ব্যাপারটার সাথে ওভাবে আপনারা বুঝবেনও না। সো আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে ব্যাপারটা চালাবো। বাট সেটা এখন না। আমরা যখন অফিসিয়াল ক্লাস চলবে তখন আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে আপনাদেরকে লিঙ্ক ওয়াইজ পড়ানোর চেষ্টা করব। যেটা আপনাদেরকে মনে হবে ফিজিক্যাল ক্লাসের অনুরূপ। আচ্ছা আসি। না স্যার, মার্কেটিং এর ফার্স্ট পেজ থেকে কোনো কোশ্চেন হবে না। বিগত ৪ বছরের ধরে কোশ্চেন আসছে মার্কেটিং এবং ফিন্যান্স নিয়ে। মার্কেটিং এর কোনো কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে নাই। আ আরেকটা ব্যাপার হ্যাঁ, দেখেন এটা সবসময় কথা বলে আসে যে আপনারা কি নিবেন? মানে আপনারা যখন অ্যাডমিশন এ পড়াশোনা করবেন, আপনারা ফিন্যান্স নিয়ে পড়বেন না মার্কেটিং নিবেন? মানে হচ্ছে কোনটা দাগাবেন আরকি। সো দেখেন এমন কোন ধারাবাঁধা নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো করে নাই। যে ফাইন্যান্স যারা পড়েছেন তারা ফাইন্যান্স পড়বেন। মার্কেটিং যারা ইন্টারে পড়ছেন তারা মার্কেটিং নিবেন। এমন কিছু না। প্লিজ সেগমেন্টেশন করবেন না। এগুলা আজাইরা কথাবার্তা বা কি বলে এগুলাকে আ শুধু একটা ট্রেন্ড চালু করার কোন দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যারা ফাইন্যান্স পড়েছেন তারা ফাইন্যান্স, যারা মার্কেটিং পড়েছেন তারা মার্কেটিং, যারা বোথ পড়েছেন তারা কি করে? যেমন সিটি কলেজে মার্কেটিং এবং ফাইন্যান্স ২ টাই পড়ানো হয়েছে, তারা কি করবেন? সো ব্যাপারটা কিছু না। যেটা আপনার জন্য সহজ আপনি সেটা পড়বেন। আপনি ধরেন ২ বছর ফিন্যান্স নিয়ে পড়েছেন বাট ফিন্যান্স এর ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আপনার জন্য ডিফিকাল্ট। আপনি ইজিলি গ্র্যাব করতে পারছেন না ব্যাপারটা। তাহলে আপনি ফিন্যান্স পড়বেন না। সহজ কথা। আপনি মার্কেটিং এ চলে আসুন। আপনি মার্কেটিং নিয়ে পড়ুন। মার্কেটিং এক্সাম দাগান। এমনটা না যে আপনি যদি ফাইন্যান্স এবং মার্কেটিং এর ভিতরে আপনি ফাইন্যান্স নিয়ে পড়েছেন ২ বছর, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামে গিয়ে আপনি মার্কেটিং দাগায় আসলেন। এজন্য আপনাকে নাম্বার দিবে না। এমনটা না। এমন কোন নিয়ম নেই। আপনি যেকোনো একটা দাগাবেন। আপনি ইন্টারে কি পড়েছেন? নট নেসেসারি। এটার উপর কোন প্রকার ভ্যালু এড করবে না। ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি এই টপিকটা। আচ্ছা। আরেকটা ব্যাপার থাকে যে আমি যদি ফাইন্যান্স এবং মার্কেটিং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তর করতে গিয়ে আমি যদি ফাইন্যান্স না দাগাই মার্কেটিং দাগাই, তাহলে যখন আমি চান্স পাবো তখন কি আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টটা পাবো কিনা? এটা একটা খুব প্রচলিত কোয়েশ্চেন সবসময় আসে। দেখেন হ্যাঁ। সরি আমি হচ্ছে সিটি কলেজে আমার হচ্ছে জানা ছিল। এজন্য আমি সিটি কলেজের এক্সাম্পল দিয়েছি। অনেক কলেজে ২ টা একসাথে পড়ে। সো ওটা ব্যাপার না। সো কোয়েশ্চেন হচ্ছে আপনি যদি ফাইন্যান্স না দাগায় মার্কেটিং দাগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে, তাহলে আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টটা পাবেন কিনা, অ্যাচিভ করতে পারবেন কিনা বা ওখানে আপনি স্কোর দিতে পারবেন কিনা। বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের আলাদা ভাবে ক্রাইটেরিয়া থাকে। তারা তাদের মতো করে হচ্ছে আ তাদের মার্কস ডিস্ট্রিবিউশন করে। যেমন সায়েন্স ফ্যাকাল্টিতে ম্যাথে ভালো না হলে, ফিজিক্স, কেমিস্ট্রিতে ভালো না হলে, ভালো সাবজেক্ট পাওয়া যায় না। এরকম অনেক কিছু ওদের ক্লাসিফিকেশন বা ক্রাইটেরিয়া আছে এক কথায়। বাট এফবিএস মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে কোনো এরকম কোনো বিধিনিষেধ নেই। আপনি পরীক্ষা দিবেন, আপনি টোটাল মার্কস ক্যারি করবেন। যার মার্কস যত বেশি সে ভালো সাবজেক্ট পাবে। হোয়াটএভার আপনি মার্কেটিং দাগাইছেন না ফিন্যান্স দাগাইছেন। এত কোনো দেখারই প্রশ্ন নেই। আপনার সিরিয়াল কত স্যার? আপনার সিরিয়াল হচ্ছে 170, 178, 179, 180 still then you have chance to get finance department. বুঝছি ব্যাপারটা? আপনার যদি আ পজিশন যদি ১৮০ র পরে চলে যায় তাহলে আপনি ফাইন্যান্স আর পাবেন না। এখানে মার্কস এর জন্য আপনার যে ব্যাপার ১৬০, ১৭০, ২০০ হতে লাগতো। এই বছরে তো এখনো বলা যাচ্ছে না। যেহেতু আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন বা মান বন্টন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরিভাবে প্রচার করে নাই। হ্যাঁ? তাহলে আমরা যদি আরেকটু সাম করে নিই, সাম হচ্ছে ব্যাপারটা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম 180 জন ফাইন্যান্স ডিপার্টমেন্ট পায়। 180 পর থেকে পরবর্তী 180 জন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পায়। দেন তার পরবর্তী 180 জন মার্কেটিং ডিপার্টমেন্ট, তার পরবর্তী 180 জন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পায়। এখানে হচ্ছে টোটাল 4 টা ডিপার্টমেন্ট। ওকে? 4 টাকে আমরা বলে নিচ্ছি হচ্ছে 4 টা হচ্ছে স্যার আমাদের বেসিক ডিপার্টমেন্ট। এবং এই বেসিক ডিপার্টমেন্টের পাশাপাশি আরো যে বাকি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে ৫ টা, এগুলোতে স্টুডেন্ট সংখ্যা একটু কম। মানে এই 4 টা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হচ্ছে 180 জন করে। পরবর্তী 4 টা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হচ্ছে 100 জন বা 80 জন করে শুধু। তো আপনি যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেতে চান বা অ্যাকাউন্টিং বা মার্কেটিং পেতে চান, আপনাকে টপ 180 ভিতরে আসলে ফাইন্যান্স পাবেন। টপ 360 র ভিতরে আসলে অ্যাকাউন্টিং পাবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। এর মাঝখানে আপনি এক্সাম হলে গিয়ে মার্কেটিং দেখাইছেন না ফাইন্যান্স দেখাইছেন অ্যাডমিশন টেস্টে, এটা আপনার কোন প্রকার ক্যারি করবে না। ঠিক আছে? আশা করি বুঝছি এই ব্যাপারটা। এখন বলুন আর কোন সমস্যা আছে কিনা? আর কোন কিছু আমরা আলোচনা করব কিনা? হ্যাঁ, দুর্গাপূজার মতো করে আমি অনেকগুলো হাত বের করে আপনাদের কাছে কোয়েশ্চেন আহ্বান করছি। বলেন দেখি আপনাদের আর কোন কিছু জানার বিষয় আছে কিনা? যদি না থাকে তাহলে আমি আরো ২-১ টা বিষয় এড করে নিই এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের তো নাম্বার সিস্টেম বললাম, পড়াশোনার সিস্টেমটা বলে দিলাম। আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন ইংরেজিটা, দেন অ্যাকাউন্টিংটা এবং এই যেগুলো গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই পড়াগুলো গুরুত্ব না দিলেও এই পড়াগুলো আপনি রেগুলার বেসিসে করবেন। আমি বুঝাতে পেরেছি? আপনি এই পড়াগুলো রেগুলার বেসিসে করবেন। রেগুলার বেসিস মানে হচ্ছে প্রতি সপ্তাহে ১ দিন ২ দিন করে ২ দিন করে পড়বেন। তাহলেই আপনার জন্য একটা ভালো নাম্বার ক্যারি করা সম্ভব। এক্সাম গুলোকে পার্টিসিপেট করবেন। বিসিএস যে এক্সাম গুলো নেয়, এক্সাম গুলো আপনি সময় ধরে, ধরে করার চেষ্টা করবেন। আপনি যদি টাইমলি আপনি এক্সাম গুলো দিতে পারেন, তাহলে হয়তোবা এটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। মানে effectiveness টা কাজে লাগবে, হ্যাঁ? আ আর কোন কোয়েশ্চেন আছে আপনাদের? বলেন। তো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমি সবসময় বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হচ্ছে সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ অন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সিট আরো ১৩০০ সিট, ১৩০০ সিট। এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতেই। আপনি যখন এর বাইরে চলে যাবেন, এর বাইরে মানে আপনি যখন জগন্নাথে দেখবেন ওখানে টোটাল হয়তোবা ৫০০ টার মতো সিট আছে। জাহাঙ্গীরনগরে যাবেন ওখানে মাত্র ২৪০ টা সিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ৬০০ টা ৬৫০ টা সিট। এই যে আপনার সিট সংখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র ১৩০০। এগুলা বাদ দিলে জাহাঙ্গীরনগরের জন্য ৫০০, জাহাঙ্গীরনগরের জন্য ৩০০, জগন্নাথের ৫০০, রাজশাহী ৬০০, ৬৫০ আরকি। এর বাইরে অন্য কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার সিটটা এত বেশি না আমাদের কমার্সের জন্য। কমার্সের কিন্তু সিটটা অনেক বেশি আ মানে হচ্ছে ডিফিকাল্ট আপনার চান্স পাওয়া কমার্সের জন্য। কারণ কমার্সের সিটটা সব ইউনিভার্সিটিতে অত বেশি নেই। সায়েন্স অথবা আর্টস এ যেটা আছে। তার মানে হচ্ছে এজন্য কমার্স থেকে বা ব্যবসা শিক্ষা থেকে আপনার হচ্ছে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট। তবে যতগুলো ডিফিকাল্ট তার মধ্যে সবচেয়ে সহজ ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমত যে ব্যাপারটা এখানে হচ্ছে তাদের সিট সংখ্যা বেশি। দ্বিতীয় যে ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা খুব সহজেই আপনি গ্র্যাব করতে পারবেন। আপনাদের স্যার আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে, ইউজিসি থেকে যেভাবে সাজেশন প্রোভাইড করা হবে, এগুলো এনাফ আপনার জন্য পড়ার জন্য। এর পাশাপাশি আপনি যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করবেন, তখন দেখবেন তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এ বহুত মানে অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনার জন্য আননেসেসারি ভাবে আপনাকে এক্সট্রা পড়তে হবে। যেমন আপনি জাহাঙ্গীরনগরের জন্য পড়াশোনা যখন করবেন বা জগন্নাথের জন্য যখন পড়াশোনা করবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখবেন তখন ওইখানে ম্যাথ আছে, জেনারেল ম্যাথ আছে বা বিজনেস ম্যাথ আছে। যেটা কিনা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। ঠিক আছে? সো আপনার এটার জন্য পড়াটা সহজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, ওখানে ফাইন্যান্সের পাশাপাশি ব্যাংকিং থেকেও প্রশ্ন হবে। শেষ করি। আচ্ছা। আচ্ছা আপনাদের জন্য একটা নোটিশ যাবে একটু পরে। আপনারা কাইন্ডলি চেক করে দিবেন ওইটা। আচ্ছা হ্যাঁ, আমাদের স্যার একটা নোটিশ দিয়ে দিবে আপনাদের মাঝে। নোটিশটা একটু নিয়ে নিন। হুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি প্রতি কালকের মতো আজকে একটু তোমাদের ডিস্টার্ব করতেছি। আসলে আমাদের এই নোটিশগুলো তোমাদের জন্যই খুব জরুরি। তো ফার্স্ট হচ্ছে যে আজকে তোমাদের সাথে আমার অ্যাকাউন্টিং ক্লাস হওয়ার কথা ছিল, তবে আহ, একটি কারণে হচ্ছে আজকে ক্লাসটি আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটি আগামীকালকে হবে, গাইডলাইন ক্লাস ঠিক 9টায়। তো তোমাদের ব্যবসায় শিক্ষা অনুষদের যে সকল ফ্রেন্ডরা আছে তোমরা একটু কালকে জানাই দিবা, যেন ওরা এই ক্লাসটি করলে অ্যাটলিস্ট নতুন কিছু পাবে। আর যেই যে কথাটা বলার জন্য মূলত এখানে তোমাদের সাথে কথা বলা, সেটি হচ্ছে তোমাদের আমরা বারবার বলতেছি, যারা অলরেডি ফুল পেমেন্ট করে ভর্তি হয়েছো তারা যদি অবশ্যই গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলো। আমাদের অফিস থেকে তোমাদের একটি এসএমএস এর সহ লিংক পাঠানো হয়েছে। ওই লিংকটা কিভাবে জয়েন করতে হয় একদম ভালোভাবে ডিরেকশন দেওয়া আছে। তোমরা খুব একটু কষ্ট করে জয়েন করার চেষ্টা করবা। যারা ফুল পেমেন্ট করেছো কিন্তু এখনো লিংকটা তোমাদের কাছে পৌঁছায় নাই, তোমরা একটু অবশ্যই তোমরা অবগত আছো যে আমাদের হেল্পলাইন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তো তোমরা একটু সাথে একটু জানানোর চেষ্টা করবা যে আমি অনেকদিন আগে ভর্তি হয়েছি, অথবা এই তারিখে ভর্তি হয়েছি ইউসিসি ফার্মগেট অথবা মৌচাক অথবা সায়েন্স ল্যাবে ভর্তি হয়েছি এবং আমি ফুল পেমেন্ট করেছি কিন্তু আমার লিংক আসে নাই। আমি আশা করি তোমাদের সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে। তো তোমাদের অবশ্যই সবাইকে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে। এই গুগল ক্লাসরুমে তোমরা সকল ক্লাসের নোটিশ, যা যা আমাদের সার্ভিস এবং জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো আমরা 27 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত রেখেছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। তো পরবর্তীতে 28 তারিখের পর থেকে আমাদের ক্লাসগুলো খুবই খুবই রেস্ট্রিক্টিভলি হবে। ওকে, আমরা তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন প্রায় আসে যে আসলে আমাদের ক্লাসটা কিভাবে হবে। যারা একটু কম বুঝো তোমাদের একটু, বাট অনেকেই অবগত আছে, আমাদের ফার্স্ট হচ্ছে এই প্রশ্নটা অ্যারাইজ করে যে আমাদের গুগল ক্লাসরুম কেন প্রয়োজন। আমি এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে গুগল ক্লাসরুমে আমাদের কোনো প্রাইভেট গ্রুপ থাকবে না কি বা কোনো ফেসবুক পেজ তোমাদের ফোকাস করার প্রয়োজন হবে না। গুগল ক্লাসরুমে তোমরা ব্যাচ ওয়াইজ সকল তথ্য পেয়ে যাবা, তোমাদের ব্যাচের জন্য যে সকল তথ্য প্রয়োজন হবে। এবং প্রতি ক্লাসের শুরুতে আমরা একটি জুম আইডি পাসওয়ার্ড দিব, যেই জুম আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি জুম অ্যাপে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে গুগল ক্লাসরুম কেন, কারণ তোমাদের ব্যাচ ওয়াইজ ডিভাইড করা হয়েছে এবং সেখানে ব্যাচ ওয়াইজ যে তথ্য তোমাদের প্রয়োজন হবে সকল তথ্য ওখানে আপডেট থাকবে। আর আমাদের ক্লাসটা কিসের মাধ্যমে হবে, আমাদের ক্লাসটি হবে জুম অ্যাপের মাধ্যমে। এই জুম অ্যাপের আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তোমরা জুম অ্যাপের আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই আমরা প্রত্যেক ক্লাসের আগে তোমাদের নোটিশ করে জানাই দিব এবং তোমরা ওই জুম আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাস উপভোগ করতে পারবা। আরেকটা বিষয় আমাদের খুবই লক্ষণীয়, তোমাদের একটা প্রবণতা হচ্ছে যে তোমরা তোমাদের একটি লিংক যেটা গিয়েছে সেই লিংকটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেছো। এরকম আমার কাছে কালকে দুইটি বিষয় আসছে। তো তোমাদের একটু বলে রাখি, এরকম যদি আমাদের কোনো প্রমাণ পাই আমরা তো অবশ্যই পাবো, কারণ আমাদের প্রত্যেকটা সফটওয়্যার ডিভাইড করা আছে আমরা কতজন আমাদের একটা ব্যাচে নিচ্ছি। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে সকল তথ্যই চলে আসবে। কিন্তু এই যে তোমরা যেটা করতেছো হয়তোবা তোমার ফ্রেন্ডকে উপকার করতে যে নিজের ক্ষতি করতেছো। শুধু ওর ভর্তি, ওর তো আর ওর কোনো রেসপন্সিবিলিটি নাই আমাদের প্রতিষ্ঠানের প্রতি, কিন্তু তোমার তো অনেক রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, তো অবশ্যই তুমি যেটি করবা সেটি হচ্ছে যে তোমার যেই লিঙ্কটা তোমার খুবই কাছের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করা যাবে না, কারণ আমরা এটি অটোমেটিক্যালি পেয়ে যাব যে এই স্টুডেন্টটা আমাদের ভর্তিকৃত না এবং এই স্টুডেন্টটা কার থ্রুতে এই গ্রুপে জয়েন করেছে। সো এই জায়গাটা তোমরা একটু অবশ্যই খেয়াল রাখবা। দেখো, তোমরা আমাদের পরিবারের সদস্য, আমাদের কোথাও কোনো সমস্যা তৈরি করার চেষ্টা যেমন তোমরা করবে না এবং তোমাদের কোনো সমস্যা হয় এরকম কিছু আমরা কখনোই করার চেষ্টা করি না এবং করব না। তোমরা অনেক সময় আমাদের উপর মন খারাপ করো, আমাদের একটা সমস্যা তোমরা শেয়ার সমাধান পেতে একটু দেরি হয়, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমরাও তো আসলে চেষ্টা করতেছি যে তোমাদের, যেহেতু আমাদের হঠাৎ করে এবং নতুন একটি প্ল্যাটফর্মে তোমাদের সার্ভিসটা দিতে হচ্ছে, তো সাময়িকভাবে কিছুটা সমস্যা হতে পারে, তোমরা সেটি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা। তোমাদের ভালোর জন্য যা যা করা দরকার ইউসিসি অবশ্যই তা করবে। সর্বশেষ যে জায়গাটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা কালকে পর্যন্ত যারা আমাদের আমাদের গুগল ক্লাসরুমে জয়েন করেছো এবং গুগল ক্লাসরুমে লেকচার শিটের জন্য যে একটি তথ্য ফর্ম দেওয়া হয়েছে, তোমরা যারা যারা গুগল ক্লাসরুমে জয়েন করো নাই কিন্তু ফুল ভর্তি আছো অবশ্যই জয়েন করে ফেলতে হবে। এবং ওই গুগল ক্লাসরুমে যারা জয়েন করেছে তাদের একটি লেকচার শিটের জন্য
পাঠানোর জন্য একটি তথ্য ফর্ম চাওয়া হয়েছে। তোমরা অবশ্যই এই তথ্য ফর্মটা পূরণ করে, যারা দিয়েছো তাদের লেকচার শিট কিন্তু অলরেডি আমরা পাঠানোর প্রক্রিয়ায় আছে। আর যারা এখনো তথ্য ফর্মটা পূরণ করো নাই, এই ক্লাস শেষে আমরা আধা ঘন্টা সময় রাখবো। যদি আজকে এখন দাও আধা ঘন্টার ভিতরে, তাহলে তোমাদের লেকচার শিট একদিন আগে পাবা। আর যদি আবার কালকে দাও, সেই ক্ষেত্রে আমাদের ওই তথ্য ফর্মটা তোমাদের জন্য প্রত্যেকটা গুগল ক্লাসরুমে ব্যাচ ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেই তথ্য ফর্মটা অবশ্যই একটু মনে করে অবশ্যই পূরণ করে ফেলবা। আদারওয়াইজ তোমরা যদি লেকচার শিট লেট করে পাও অথবা টাইমলি না পাও, সেই ক্ষেত্রে তোমাদেরই দায় দায়িত্ব নিতে হবে। ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গাইডলাইন ক্লাস তোমরা খুব ভালোভাবে উপভোগ করতেছো। এখানে যারা ক্লাস নিচ্ছে, তোমাদের সর্বোচ্চ জায়গা থেকে তোমাদের যে কনফিউশন গুলো তৈরি হয়, সেই কনফিউশন গুলো দূর করার জন্য তো ইনশাল্লাহ তোমরা আমাদের সকল জায়গাতে সহযোগিতা করার চেষ্টা করবা। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যে সকল ফ্রেন্ডরা এখনো কোচিং এ ভর্তি হয় না, এই বছর কিন্তু প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এবং সময়ও খুব বেশি পাচ্ছ না। সো কোচিং এর কোনো বিকল্প নাই। যারা মনে করতেছো ইউসিসি, তোমরা যেহেতু ইউসিতে ভর্তি হয়েছো, তোমরা আমাদের প্রতি আস্থা রেখেছো, আমরাও চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আস্থার প্রতিদান দিতে। তোমরা যে সকল ফ্রেন্ডরা এখনো ভর্তি হয় নাই, তো অবশ্যই তোমরা ভর্তি হওয়ার জন্য বলবা। এবং যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে, আমাদের অফিসে যোগাযোগ করতে বলবা। এবং অফিসে আমরা চেষ্টা করব ওদের যতটুকু সমস্যাগুলো বিবেচনা করে, যতটুকু আমাদের অফিসিয়াল যে স্যার তার চেয়ে একটু অনার করার জন্য ইনশাল্লাহ। আর তোমাদের সকল সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। তোমাদের সমস্যাগুলো আমাদের হেল্পলাইনে বলবা, আমরা চেষ্টা করব যত দ্রুত সময়ের ভিতরে সেই সমস্যার সমাধান করে দেওয়া যায় আমরা করে দিব। সবাই নেক্সট ক্লাস পর্যন্ত আবার ইনশাল্লাহ ভালো থাকবা। আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা গুগল ক্লাসরুমে যারা জয়েন করো নাই, একটু জয়েন করে ফেলো যদি লিংক থাকে। আর হচ্ছে এবং যারা জয়েন করেছো, তাদের যদি কারো লেকচার শিটের যে তথ্য ফর্ম আছে পূরণ করা বাকি থাকে, অবশ্যই পূরণ করে দাও। আমরা দ্রুত সময়ের ভিতরে তোমরা তোমাদের হাতে আমাদের লেকচার শিট গুলো, এই বছরের জন্য যে আপডেট লেকচার শিটটা তোমরা তোমাদের হাতে পৌঁছে যাবে। আমাদের মূল ক্লাস শুরু হবে 28 তারিখ থেকে। এর আগে ইনশাল্লাহ তোমরা লেকচার শিটটা পেয়ে যাবে যদি তোমরা দ্রুতই ফর্মটা পূরণ করে দাও। এই পর্যন্ত সবাই ভালো থাকবা। ইনশাল্লাহ কালকে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা। স্যার আচ্ছা, ঠিক আছে। তো দিক নির্দেশনাগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, গাইডলাইন্স গুলো খুব ভালোভাবে, যেগুলো আমাদের স্যার বললো, এগুলো হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার যে দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আপনার এগুলো করা প্রয়োজন। আর আমি যেটা বলে দিলাম, আপনাদের ক্লাসের যে গাইডলাইন্স যেটা ছিল খুব ভালোভাবে ফলো করবেন, এবং খুব শীঘ্রই আপনাদের যখন অফিসিয়ালি ভাবে ব্যাচ ওয়াইজ ক্লাস শুরু হবে, তখন আমরা এটাকে পারফেক্টলি ভাবে অ্যাচিভ করবো। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ।